ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আমি তোমাদের সপ্তম শ্রেণীর 2025 রায়মার্টিন পোস্ট কম্পিটিশন তোমাদের তৃতীয় পর্যায়ক্রম মূল্যায়নের গণিতের আমি আজকে তোমাদের 4 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করব। চলো আজকের আমরা 4 নম্বর মডেল স্কুল শুরু করার পূর্বে আমি একটা কথা বলে রাখি যে ইতিপূর্বে আমি তোমাদের জন্য অলরেডি 3টি মডেল স্কুল সম্পূর্ণ সমাধান করে রেখেছি। সেগুলো অবশ্যই আমার এই ভিডিওর ডেসক্রিপশনে থাকবে অথবা আমার চ্যানেলের প্লেলিস্টে সেগুলো থাকবে, তোমরা সেগুলো কালেক্ট করতে পারো। চলো আজকের আমি তোমাদের জন্য 4 নম্বর মডেল স্কুলটা আলোচনা করব। চলো 4 নম্বর মডেল স্কুলের প্রথম প্রশ্ন কী বলা আছে দেখো। একটি আধুলি একটি 1 টাকা ও একটি 2 টাকার মূল্যের অনুপাত কত হবে? তাহলে কী বলা আছে? তাহলে আমাদের প্রথম দেখে নিতে হবে একটা আধুলি মানে কত বলো তো। একটা আধুলি মানে কত? 50 পয়সা। একটা আধুলি হচ্ছে একটি আধুলি কত হবে? একটি আধুলি হচ্ছে কত টাকা? 50 পয়সা। 50 পয়সা। আর তারপর বলছে একটি 1 টাকা কত টাকা হবে? একটি 1 টাকা হচ্ছে গিয়ে 100 পয়সা। 100 পয়সা। আর একটি 2 টাকা কত হবে? 2 টাকা কত হবে? 200 পয়সা। 1 টাকা যদি 100 পয়সা হয় তাহলে 2 টাকা সমান কত পয়সা হবে? 200 পয়সা। কেমন? তাহলে চলো এদের অনুপাত কী করবো আমরা? এবার অনুপাত করবো কত হবে? 50:100:200। তাহলে একটা করে শূন্য শেষে কেটে দিই আমরা। কত হচ্ছে? 5, 5 একে 5, 5 দুগুণে 10 আর 5 চারে 20 কত হচ্ছে? তাহলে 1:2:4। কোনটা হচ্ছে সঠিক উত্তর দেখে নিই আমরা। সঠিক উত্তর হচ্ছে 1:2:4। কত হচ্ছে? 1:2:4 অর্থাৎ এটা হচ্ছে অপশন নাম্বার বি সঠিক উত্তর। কেমন? চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন দেখো, একটি ত্রিভুজের উচ্চতাগুলি কটি বিন্দুতে ছেদ করবে? একটি ত্রিভুজের উচ্চতাগুলি সর্বদা আমরা জানি একটি বিন্দুতে ছেদ করবে। একটি ত্রিভুজের উচ্চতা যদি আমি পাশে একটি ত্রিভুজ অঙ্কন করি তাহলে এক্ষেত্রে দেখো ত্রিভুজের উচ্চতা, এই বাহুর উচ্চতা কোনটা? এই বিন্দু থেকে দেখো। আর এই বাহুর উচ্চতা এই শীর্ষবিন্দু থেকে, আর এই বাহুর উচ্চতা হবে এই শীর্ষবিন্দু থেকে টানো। কতগুলো বিন্দুতে ছেদ করছে? একটি বিন্দুতে ছেদ করছে। ঠিক আছে? তাহলে সর্বোচ্চ কতগুলো? একটি বিন্দুতে ছেদ করবে। তাহলে একটি ত্রিভুজের উচ্চতাগুলি কটি বিন্দুতে ছেদ করবে? একটি বিন্দুতে। কোনো চিত্রের ঘূর্ণন প্রতিসাম্য প্রশ্ন, কোনো চিত্রের ঘূর্ণন প্রতিসাম্য কোণ 72 ডিগ্রি হলে চিত্রটির ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা কত হবে? এক্ষেত্রে প্রতিসাম্য মাত্রা কত হবে? আমরা কী করব? 360কে আমরা 72 দিয়ে কী করব? আমরা ভাগ করব। ভাগ করলে কত মান বেরোবে সেটা আমরা পেয়ে যাব। তাহলে 360কে যদি আমরা 72 দিয়ে আমরা ভাগ করি তাহলে কত হবে? 36 একে 36, 36 দুগুণে 72, 0 আর 2 5-এ কত হচ্ছে? 10। কটি হবে? তোমাদের 5টি হবে। কত হচ্ছে? 5টি। বুঝেছে? 5। অপশন নাম্বার কোনটা? অপশন নাম্বার সি সঠিক উত্তর, 5টি। চলো পরের প্রশ্ন থেকে আমরা রুট 361 অর্থাৎ 361 এর বর্গমূল বিযুক্ত 289 এর বর্গমূল এর মান কত হবে? আমরা জানি 381 বর্গমূল হবে কি? 361 বর্গমূল জানি আমরা। 361 কারণ বর্গমূল কত হবে বলো তো? চলো আমরা এই গণিতটা করে দেখি। তাহলে কি বলা আছে? বর্গমূল 300 কত বলা আছে? বর্গমূল বলা আছে 300 বর্গমূল 361 বিয়োগ বর্গমূল 289। তাহলে প্রত্যেকের বর্গমূল বের করে তারপরে কী করতে হবে? আমরা বিয়োগ করব। তাহলে 361 বর্গমূলটা আমরা বের করি। তাহলে বর্গমূলটা বের করবো কীভাবে? শেষ থেকে দুটো করে অঙ্কের নিচে দাগ দেবো। প্রথমে একটা পদ হচ্ছে 2 দুগুণে 4 অর্থাৎ 1 একে 1। 1 হলো 2 নামলো 6 1। আর 1টা ডবল করো 2। এবার কত শেষে কত হবে? আচ্ছা 9 সাথে 7 7 49, 61 আছে দেখো। তাহলে 61 কী হবে? কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে 61? দেখতে পাচ্ছি 361। তাহলে দেখো এখানে যদি আমরা 9 দিই, 9 9 81 শেষে 1 আছে মানে কি 9 9 81 হবে। কেমন? তাহলে এখানে যদি 9 দিই, এখানেও 9 দেবো। তাহলে 29 9 কত হবে? 261। কত হচ্ছে? 261 কত হচ্ছে? 19। কত হচ্ছে? 19। 361 এর বর্গমূল কত হচ্ছে? 19 হচ্ছে। আর হচ্ছে 289। আচ্ছা 289 যদি বর্গমূল আমরা করি ভাগ পদ্ধতিতে, সেক্ষেত্রে কী হবে? শেষ থেকে দুটো করে অঙ্কের নিচে দাগ দেবো। একটা 1 একে 1 কত নামলো? 1 নামলো 89। কত হচ্ছে? 189। আর কত নামলো? 1 2 করো আর 9 আছে। আমরা যদি এক্ষেত্রে যদি আমরা 3 দিই অর্থাৎ 3 3 3 9 হচ্ছে। সুতরাং কত হবে? 2 1 নামলো, 1 ডবল করলাম 89। কত হচ্ছে? এখানে আমরা কত করব?
এখানে এখানে আমরা যদি 3 দিই, কত হচ্ছে 3 না 5 9 আছে দেখো, 3 3 9, 5 5 4 4 16, 5 5 25, 6 6 36, 7 7 49, 7। এখানে যদি 7 দিই, এখানেও 7 দেবো। 7 7 49, 7 এর সাথে কত হচ্ছে? 7 এর সাথে হচ্ছে তোমাদের 17, 7 এর সাথে 7 7 49, 9, হাতে থাকলো 4, 7 দুগুণে 14, 15 16 17 18, অর্থাৎ 189। কত হলো? 17। কত হচ্ছে? 17 হচ্ছে। তাহলে 19 থেকে আমরা কি 19 এর বর্গ কত হচ্ছে? 19 এর বর্গ হচ্ছে 361 আর 17 বর্গ হচ্ছে 289। তাহলে কত হচ্ছে? 19 থেকে আমরা 17 বাদ দেবো, কত হবে? 19 থেকে যদি আমরা 17 বাদ দিই, কত হচ্ছে? 2 হচ্ছে। কত হবে? 2। অ্যান্সার তোমাদের কত হলো? 2 হলো। চলো পরের প্রশ্ন দেখি। না, অপশন নম্বরটা আমরা প্রথম খুঁজে বের করি। অপশন কত নম্বর অপশন হবে এটা সঠিক উত্তর? অপশনটা হচ্ছে তোমাদের 2। অপশন নম্বর এ হচ্ছে সঠিক উত্তর 2। চলো পরের প্রশ্ন দেখি আমরা। x + 1/x = 4 হলে x² + 1/x² এর মান কত? চলো আমরা এটা বের করি। চলো আমরা যদি এই গণিতটা করি তাহলে করব কি প্রথমে? তাহলে আমরা আমাদের মানটা দেওয়া রয়েছে x + 1/x = 4 রয়েছে। এক্ষেত্রে আমরা কি করব? এক্ষেত্রে কার মান বের করতে বলছে? x² + 1/x²। এর মান কত? আমরা দুরকমভাবে করতে পারি। এখান থেকে আমরা করতে পারি। কেমন? এখান থেকে আমরা করলে কি করব? আমরা মানটা স্থির রাখবো, এটাকে আমরা মডিফাই করি। তাহলে x² + 1/x এর মানটা আমরা কীভাবে করব? x + 1/x এর হোল স্কোয়ার মাইনাস 2 × x × 1/x ইকুয়ালস টু x + 1/x এর মান 4 ছিল, 4 বসালাম, 4 এর বর্গ করলাম, আর মাইনাস x কেটে দাও, কত হলো? 2 থাকলো। কত হচ্ছে? 4 4 16, অর্থাৎ 16 - 2 সমান কত হচ্ছে? তোমার 14। অ্যান্সার হচ্ছে কত? 14। চলো এরপরের প্রশ্ন কি রয়েছে? এরপরের প্রশ্ন রয়েছে দেখো, এরপরের প্রশ্ন কি রয়েছে? এক্ষেত্রে 5 থেকে 6 একটি বর্গাকার জমির পরিসীমা হচ্ছে 220 সেমি হলে তার ক্ষেত্রফল কত হবে? একটি বর্গাকার জমির পরিসীমা বলা হচ্ছে 20 সেমি হলে তার ক্ষেত্রফল কত হবে? বর্গাকার জমি আমরা জানি, যদি একটা বর্গাকার জমি আমরা অঙ্কন করি সেক্ষেত্রে দেখো, সেক্ষেত্রে তার পরিসীমা দেওয়া রয়েছে, সেক্ষেত্রে তার ক্ষেত্রফল কত বের করতে হলে তার বাহুর মান বের করতে হবে। তার পরিসীমা থেকে আমাদের বাহুর মান বের করতে হবে। আমরা জানি কি বলতো, আমরা 4 × বাহু সমান কী হয়? পরিসীমা হয়। তাহলে পরিসীমা সমান কী হয়? পরিসীমা সমান বর্গাকার ক্ষেত্রে পরিসীমা হয় সমান 4 × বাহু। আর একক কী দিয়েছে? একক কিন্তু এখানে দিয়েছে তোমাদের সেমি। সেমি তাহলে 4 × বাহু সেমি হয়ে গেছে। এবার দেখো পরিসীমা সূত্র, আমরা পরিসীমার মানটা কত রয়েছে দেখতে পাচ্ছি? 20 সেমি। 20 সেমি রয়েছে কি? 20 ইকুয়ালস টু কত হবে? 4 × বাহু। দেখো বাহুর মান যদি আমরা বের করি তাহলে বাহু ইকুয়ালস টু কত হচ্ছে? তাহলে বাহু ইকুয়ালস টু হচ্ছে 20/4। কত হবে? 4 5 কত হচ্ছে? 4 5 20। কত হচ্ছে? বাহু কত হচ্ছে? 5 সেমি। বাহু কত হচ্ছে? 5 সেমি। 5 সেমি বাহু বিশিষ্ট বর্গাকার জমির ক্ষেত্রফল কী হবে? তাহলে অতএব ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল বর্গাকার জমির ক্ষেত্রফল সমান কত হবে? আমরা জানি কত ক্ষেত্রফল হচ্ছে বাহু গুণিতক বাহু, অর্থাৎ 5 × 5 কী হচ্ছে? বর্গ সেমি। বর্গ সেমি কত হচ্ছে? 5 5 কত হচ্ছে? 25। 25 বর্গ সেমি। 25 বর্গ সেমি। 5 5 25 কত হচ্ছে? 25 বর্গ সেমি। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কী বলা হচ্ছে? পরের প্রশ্ন অপশন নাম্বার হচ্ছে 25 কোথায় আছে? অপশন নম্বর ডি সঠিক উত্তর, 25 বর্গ সেমি। বুঝেছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন দেখতে পাচ্ছি যে 2 থেকে চলে এলাম। দুটি বইয়ের দামের অনুপাত বলা হচ্ছে 2:5। প্রথম বইটির দাম হচ্ছে 16:10 টাকা হলে দ্বিতীয় বইটির দাম কত হবে? তাহলে এবার আমরা প্রথম বই দ্বিতীয় বই। তাহলে প্রথম বইয়ের দাম দেওয়া আচ্ছা, প্রথম বইয়ের দাম দেওয়া আছে, দ্বিতীয় বইয়ের দাম দেওয়া নাই। এক্ষেত্রে আমরা প্রথম বইয়ের দামটা বের করতে হলে প্রথমে কী করবো আমরা? তাহলে অনুপাতের মানটা আমরা প্রথমে বের করব। এই গণিতটা তোমাদের দুরকম নিয়মে হতে পারে। তাহলে 2 নম্বর নিয়মটা কীরকম? আমি একটা নিয়মে করে দিচ্ছি, যেটা সহজ হবে। দেখো প্রথমে লেখো, ধরি দ্বিতীয় বইয়ের মূল্য দেওয়া যেহেতু দেওয়া নেই, ধরি লিখবে প্রথমে তোমরা। ধরি দ্বিতীয় বইয়ের দাম সমান x টাকা। তাহলে অতএব দেখো, তাহলে যেহেতু রয়েছে প্রথম বইয়ের দাম রয়েছে 16.10 টাকা রয়েছে, আর দুটি বইয়ের অনুপাত এবং দুটি বইয়ের অনুপাত
দুটি বইয়ের দামের অনুপাত লিখবে, দামের অনুপাত, দুটি বইয়ের দামের অনুপাত কত হচ্ছে 2:5। আর 5 প্রথম বইয়ের মূল্য কত আছে, প্রথম বইয়ের দাম বা বইটির দাম কত রয়েছে, প্রথম বইটির দাম হচ্ছে 16.10 টাকা। তাহলে দ্বিতীয় বইয়ের দাম হচ্ছে কি x টাকা, আর দুটি বইয়ের অনুপাত রয়েছে 2:5। 2:5 মানে কত জানি আমরা 2/5, বুঝেছে? 2/5 হবে, বুঝেছে? বেশ, এবার আমরা দেখতে পাচ্ছি যে প্রথম বইয়ের মূল্য আছে, দ্বিতীয় বইয়ের দাম কত আমাদের বের করতে হবে। তারপর লিখবে প্রশ্নানুসারে 2/5, প্রথমটা এটা হচ্ছে প্রথম বইয়ের দাম, এটা দ্বিতীয় বইয়ের দাম, ইকুয়ালস টু প্রথম বইয়ের দাম কত হচ্ছে 16.10 বাই কত হচ্ছে x। দ্বিতীয় বইয়ের দাম নেই, প্রথম বইয়ের দাম আছে 16.10 টাকা, দ্বিতীয় বইয়ের দাম দেওয়া নেই, তাহলে আমরা কি করব, আমরা বা দেব, এক্সের সঙ্গে 2 এর গুণ করব, অর্থাৎ 2x ইকুয়ালস টু 16.10 গুণিতক 5, কোনাকুনি গুণ হলো, বা x ইকুয়ালস টু কত হচ্ছে, এই দুটোকে গুণ করবো না, আমরা স্থির রাখবো 0.10 ইন্টু 5, নিচে কত হচ্ছে 2। দেখো এবার আমরা কি এই দশমিকটা আমরা তুলে দেবো, তাহলে কত হচ্ছে x ইকুয়ালস টু কত হচ্ছে 16.10 গুণিতক কত হচ্ছে 5, আর নিচে দশমিক তুলে দিলে নিচে 100 হয়ে যাবে, গুণিতক 2। আমরা 161 1610-এর শূন্য তুলে দেবো, এর একটা শূন্য তুলে দিয়ে কত হচ্ছে 5 দুগুণে কত হচ্ছে 10, কেমন, 5 দুগুণে 10 হচ্ছে সমান হচ্ছে, বা x ইকুয়ালস টু কত হচ্ছে, x ইকুয়ালস টু আমরা কী করবো 161কে আমরা কী করবো 161কে নিচে 4 হচ্ছে 161, নিচে 2 দুগুণে 4, নিচে কত হচ্ছে 2 দুগুণে 4, আমরা ভাগ করব 161কে আমরা কী করব 2 দিয়ে ভাগ করব, কত হচ্ছে 2 দিয়ে যদি 4 দিয়ে যদি ভাগ করি কত হচ্ছে 4 দিয়ে, আচ্ছা 4 দিয়ে যদি ভাগ করি দেখো কত হচ্ছে 4 4 কত হচ্ছে 16 হচ্ছে, 1 নামলো, 4 শূন্য কত হচ্ছে 0, 1 নামো, দশমিক দিয়ে 0 লো, 4 দুগুণে কত হচ্ছে 8 হচ্ছে, 4 দুগুণে 8, 2 নামো, দশমিক হচ্ছে 0, 4 5 কত হচ্ছে 20, কত হচ্ছে 20, কেমন, কত হলো, বা x ইকুয়ালস টু কত হলো 40.25 টাকা, কত টাকা। তাহলে দ্বিতীয় বইয়ের দাম কত হলো 40.25 টাকা। তোমরা এইভাবে করতে পারো, কেমন। দেখো আমি আরও একটু সহজভাবে করে দিচ্ছি, এই কারণে দেখো তোমরা মুখে মুখেও এই কাটাকাটিটা করতে পারো। এখানে দেখো, এখানে এই পজিশানে দেখো, এখানে তুমি কাটাকাটিভাবে মুখে মুখে করতে পারো, এখানে সহজভাবে আমি একটু সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে 2 দিয়ে 16.10কে তোমরা কেটে দেবে, দশমিক তুলবে না। দেখো কত হচ্ছে, আমরা যদি 2কে 16 দিয়ে কাটাকাটি করি, 2 8 16 হচ্ছে, কত হচ্ছে 16, 2 আর 16.10কে যদি আমরা কাটিয়ে 2 2 8 16 দশমিক দাও, তারপরে 10 আছে, তা 2 5 10 অর্থাৎ 0.5 হবে ইন্টু 5, কেমন হয়ে গেল, ইকুয়ালস টু গুণ করে দাও, 5 5 25, 25 দশমিক, আর 5 40, 5 40, 40.25, কত সহজভাবে হয়ে গেছে। এখানে দুটো স্টেপেই তোমাদেরকে গণিতটা সমাধান হয়ে যাবে, বুঝে গেছে। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কী বলা হচ্ছে, পরের প্রশ্ন বলা হচ্ছে, দেখো যে এখানে কী বলা হচ্ছে, পরের প্রশ্ন বলা হচ্ছে, দেখো 3x² প্লাস 4x ও 5x² মাইনাস x এর যোগফল কত, এর যোগফল এত থেকে যোগফল, এদের যোগফল, এই দুটোর যোগফল বলা হচ্ছে এতর থেকে কত বেশি, তাহলে আমরা কি করব, এর থেকে কত বেশি হবে, তাহলে সেটা আমরা বের করব। প্রথমে এই দুটোকে যোগ করে এর মান যা হবে, এর থেকে 3x মাইনাস 5x² আমরা বাদ দেবো। চলো তাহলে সংখ্যা দুটি হলো, দেখো 3x² প্লাস 4x প্লাস 5x² মাইনাস x, এদেরকে যোগ করব। দেখি আমরা যোগ করছে এর থেকে কত বেশি, মানে কি এই সংখ্যাটার মানটা নিশ্চয়ই এর যোগফলটা বেশি হবে। তাহলে আমরা ব্র্যাকেট তুলে দিই, তাহলে 3x² প্লাস 4x প্লাস 5x² মাইনাস x হয়েছে। তাহলে এবার আমরা কি করব, আমরা যোগ করব সাধারণভাবে, x² এই সমধর্মী রাশির যোগ করব, 5 3 8 হচ্ছে 8x², আর 4x আর x বাদলে প্লাস 3x হচ্ছে, প্লাস 3x এর থেকে কত বেশি হচ্ছে, তাহলে কত কী করবো আমরা সাধারণ নিয়মে বাদ দেব। তাহলে এই রাশির থেকে এই রাশিটা বাদ দেব, অতএব কত বেশি হচ্ছে,
আমরা করব দেখো 8x² প্লাস 3x মাইনাস 5x²। আমরা কী করবো, বাদ দেব, বা সমান ব্যাকেট তুলব আমরা 8x² প্লাস 3x মাইনাস 3x মাইনাসে প্লাস 5x²। এবার দেখো প্লাস 3x মাইনাস 3x তুলে দাও, কত হচ্ছে 8x² প্লাস 5x², কত হচ্ছে, তাহলে 8 5 কত হচ্ছে 13, তাহলে 13x², কত বেশি, 13x² বেশি, বুঝেছে। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কী বলা আছে, ত্রিভুজের সর্বসমতার শর্তগুলি লেখো। এটা আমরা অবভিয়াসলি প্রতিটা ক্লাসে আমরা দেখে এসেছি ত্রিভুজের সর্বসমতার শর্তগুলি। দেখো ত্রিভুজের সর্বসমতার শর্তগুলি দেখো, প্রথমে সংজ্ঞা দেওয়া আছে, দুটি জ্যামিতিক চিত্রের একটিকে সরিয়ে বা ঘুরিয়ে বা দুভাবে অপরটির সাথে সম্পূর্ণভাবে মিলে যাওয়াকে কী বলা হয়, সরসম বলা হয়। আর এর শর্তগুলি দেখো, সর্বসমতার শর্তগুলি এই 4টি শর্ত রয়েছে, বাহু 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 বা এস এস এস, বাহু কোণ বাহু বা এস এ এস, কোণ বাহু কোণ বা এ এস এ, অথবা কোণ বাহু হতে পারে এ এ এস, ভালো করে মনে রাখবে। আর সমকোণ অতিভুজ বাহু যা আর এইচ এস, বুঝেছে। এই শর্তগুলো ভালো করে প্র্যাকটিস করবে। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কি বলা হচ্ছে যে 4 থেকে প্রশ্ন, x প্লাস ওয়াই ইকুয়ালস টু 5 এবং x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 1 হলে 8xy ইন্টু x² প্লাস y² এর মান নির্ণয় করতে হবে। চলো আমরা এই প্রশ্নের সমাধানটা আমরা করে ফেলি। দেখো কি করবে তোমরা, দেখো বলা হচ্ছে মানটা রয়েছে কি 8xy এর ইন্টু x² প্লাস y², এর মান রয়েছে x প্লাস ওয়াই ইকুয়ালস টু 5 আর x মাইনাস ওয়াই ইকুয়ালস টু কত হচ্ছে 1। চলো আমরা এই সূত্রটা আমরা একটু করি। দেখো সমান দেবো 8xy আছে, আমরা যদি 2xy যদি আমরা নিয়ে নিই কমন, তাহলে দুইটা এদিকে 4 হচ্ছে, অর্থাৎ 4xy ইন্টু 2 যদি করি তাহলে 4 2 8 সমান হয়ে গেছে। আর এক্ষেত্রে x² প্লাস y² হচ্ছে, তাহলে আমরা কি জানি, তাহলে 4xy হচ্ছে কোন সূত্র, সেটা আমরা প্রত্যেকেই জানি যে এই সূত্রটা হচ্ছে যে 4xy ইকুয়ালস টু কী হয় বলতো, x প্লাস ওয়াই এর হোল স্কোয়ার আর মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার। আর এটা হচ্ছে আর 2x² প্লাস y² সূত্র কখন হবে, আর এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার হলে এই সূত্রটা হবে, ঠিক আছে। এই দুটো সূত্র ভালো করে প্র্যাকটিস করবে। তাহলে এই সূত্র অনুযায়ী আমরা পেয়েছি কোনটা, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার। তাহলে কী হলো, চলো এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, তারপরে ইন্টু তা 2 ইন্টু x² প্লাস y² সূত্রটা হচ্ছে এইটা, তাহলে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার ইকালস টু, এর মানগুলো আমরা বসিয়ে দিই। দেখো এর মান এক্স প্লাস ওয়াই এর মানটা কোনটা আছে, এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে 5 বসিয়ে দিলাম, 5 এর হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই এর হোল মান হচ্ছে 1 এর বর্গ ইন্টু এক্স প্লাস হচ্ছে 5 এর বর্গ প্লাস এক্স মাইনাস 1 এর বর্গ। চলো আমরা দেখে নিই, তাহলে এক্স 5 কত হচ্ছে 25 হচ্ছে, মাইনাস একে 1 হচ্ছে, আর ইন্টু কত হচ্ছে 5 5 25 হচ্ছে, প্লাস 1 হচ্ছে 25, 5 5 25, তাহলে 25 থেকে 1 বাদ দাও, কত হচ্ছে 24 ইন্টু 25 আর 1 কী হলো যোগ করো 26 হচ্ছে, তাহলে 25 আর 24 আর 26 যোগ করো, 26 আর হচ্ছে 24 যদি যোগ করি এক্ষেত্রে হচ্ছে 6 4 24 4 হাতে 2, 4 2 8 9 10, 10 6 2 12 2 হাতে 1, 2 4 1 5, তো 4 2 6, কত হবে 624। কত উত্তর হবে তোমাদের 624। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কী বলা আছে, পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলা হচ্ছে দেখো যে রমেশ বলা হচ্ছে, দেখো পরের প্রশ্ন কী বলা আছে তোমাদের 4 দিকের হয়ে গেছে 5 থেকে, রমেশ বাসে 12 কিমি যায় 40 মিনিটে, বাসের গতিবেগ কত। তাহলে কিমি আছে মিনিট আছে, আমরা কী করব গতিবেগ ঘন্টা বের করব, ঘন্টায় কত হবে, অর্থাৎ মিনিটকে ঘন্টায় রূপান্তরিত করব, ঘন্টা অর্থাৎ আমরা গতিবেগ যদি ঘন্টায় আছে তাহলে কী হবে কিমি একক হবে, বোঝা গেছে। তাহলে আমরা মিনিটকে কী করব ঘন্টায় রূপান্তরিত করব। তাহলে চলো আমরা গণিতটা করে ফেলি। দেখো প্রথমে লিখবে যে বলা হচ্ছে
যে তোমাদের দেখো রমেশ বাসে 12 কিমি যায় 40 মিনিটে, বাসের গতিবেগ ঘন্টায় কত? তাহলে আমাদের রয়েছে কি মিনিটে রয়েছে, এখানে আমাদের ঘন্টায় বের করতে হবে। তাহলে বলা আছে প্রথমে লেখো যে 40 মিনিটে যায়, মিনিটে যায় কত হবে? 12 কিমি পথ যায়, 12 কিমি পথ। তাহলে 1 মিনিটে যায় কত হবে? তাহলে নিশ্চয়ই কম যাবে। কত হবে? 12 বাই কত হচ্ছে 40 কিমি পথ। তারপরে ঘন্টায় বলা হচ্ছে, ঘন্টায় মানে কি আমি জানি 40 ঘন্টায় মানে 60 মিনিট হবে। তাহলে 1 ঘন্টা সমান কত হবে? 1 ঘন্টা সমান 60 মিনিট। 60 মিনিটে যায় কত হবে? তাহলে 12 বাই 40 গুণিত কত হচ্ছে? 60 কিমি পথ। তাহলে আমরা একটু কাটাকাটি করে ফেলি, 0 0 কেটে দাও, 4 3 কত হচ্ছে? 12, অর্থাৎ 3 গুণিতক 6 সমান কত হবে? 6 3 18, 18 কিমি, 18 কিমি পথ যায়। কত হচ্ছে? 18 কিমি পথ, অর্থাৎ গতিবেগ কত হবে? অতএব গতিবেগ সমান কত হবে? গতিবেগ সমান 18 কিমি পার ঘন্টা। বুঝছে? কিমি পার ঘন্টা। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কি বলা হচ্ছে? পরের প্রশ্ন বলা হচ্ছে দেখো যে একটি বলা হচ্ছে একটি সুষম ষড়ভুজের কর্ণের সংখ্যা কত? যে কোনো ষড়ভুজ বা সপ্তভুজ বা অষ্টভুজ বা চতুর্ভুজ পঞ্চভুজ এগুলো বের করতে হলে, এদের বাহুর সংখ্যা বের করতে হলে প্রথমে আমরা বাহু না এর কর্ণের সংখ্যা বের করতে হলে আমরা একটা সূত্র জানি। তাহলে n ইন্টু n -3 বাই কত হচ্ছে? 2। এই সূত্র দিয়ে যত বহুভুজ হোক না কেন তার কর্ণ সংখ্যা সহজে আমরা বের করতে পারবো। তাহলে n সংখ্যক বাহু, ষড়ভুজ মানে 6টি বাহু, n ইকুয়ালস টু কত হবে? n ইকুয়ালস টু সমান 6 হবে। ষড়ভুজের বাহু সংখ্যা কত হয়? 6টি হয়। আমরা n এর জায়গায় 6 বসে দেবো। 6 ইন্টু 6 বিয়োগ 3 বাই কত হচ্ছে? 2। আমরা 6 3 আচ্ছা 2 3 6 3 আর কত হচ্ছে? 3 ইন্টু আর ইন্টু 6, আচ্ছা 6 বিয়োগ 3 সমান 6 ইন্টু কত হচ্ছে? 6 থেকে 3 বদলে কত হচ্ছে? 3, 3 3 কত হচ্ছে? 9। বাহুর সংখ্যা কত হবে? বাহুর সংখ্যা 9। ঠিক আছে? তোমরা এইটুকু সূত্র ভালো করে মনে রাখবে। যে কোনো বহুভুজের বাহু কর্ণের মান, যে কোনো বহুভুজের কর্ণের মান বের করতে হলে এই সূত্রটা তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। n ইন্টু n -3 বাই 2 এই সূত্র দিয়ে। আর n ফর কি হচ্ছে? বাহুর সংখ্যা। ষড়ভুজের কতগুলো বাহু হয়? ষড়ভুজের 6টি বাহু। হয়ে গেছে? চলো পরের প্রশ্ন কী বলা আছে দেখি। পরের প্রশ্ন বলা হচ্ছে যে একটি ত্রিভুজের ক্ষেত্রফল বলা হচ্ছে 12 বর্গ সেমি, ভূমির দৈর্ঘ্য বলা আছে 6 সেমি, আর ক্ষেত্রফল বলা আছে 12 সেমি আর ভূমির দৈর্ঘ্য হচ্ছে 6 সেমি হলে ত্রিভুজের উচ্চতা কত? আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানি। আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কী জানি বলতো? আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল কী আছে? ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু 1/2 ইন্টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি ইন্টু কত হয়? উচ্চতা আর বর্গ একক হবে। সুতরাং আমরা প্রশ্ন অনুসারে করতে পারি। অতএব প্রশ্ন অনুসারে কী হবে? ক্ষেত্রফল রয়েছে যেহেতু আমরা জানি প্রশ্ন অনুসারে তাহলে ক্ষেত্রফল কত দেওয়া আছে? এখানে বলা আছে ক্ষেত্রফল বলা আছে 12 বর্গ সেমি দেওয়া রয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমরা এই সূত্র অনুযায়ী করতে পারি। প্রশ্নানুসারে বলেছে যে হাফ ইন্টু ভূমি ইন্টু কত হচ্ছে? উচ্চতা সমান ক্ষেত্রফল কত হচ্ছে? ক্ষেত্রফল। তাহলে এই সূত্র দিয়ে আমরা কি গণিতটা করব? বা তাহলে হাফ ইন্টু ভূমি দৈর্ঘ্য বলছে 6 হচ্ছে 6 আর ইন্টু উচ্চতার মান দেওয়া নেই। তো উচ্চতা বের করতে হলে ক্ষেত্রফল কত দেওয়া হয়েছে? ক্ষেত্রফল রয়েছে 12 বর্গ সেমি। তাহলে এবার আমরা এই পাশে করলে হবে। আচ্ছা পাশে আমি করছি। দেখো উচ্চতা, অতএব উচ্চতা কত হবে? বা উচ্চতা কত হবে? বা উচ্চতা সমান কত হবে? 12 গুণিতক 2/1 উল্টে যাবে 1/2টা আর ইন্টু কত হবে? 1/6 হয়ে যাবে। 6টা ওই দিকে গেলে উল্টে যাবে। কত হবে? 6 দুগুণে কত হচ্ছে? 12, 6 দুগুণে 12 আর 2 দুগুণে কত হচ্ছে? 4। কত? 4 সেমি। কত হবে? 4 সেমি। তাহলে উচ্চতা কত হবে? 4 সেমি হবে। ঠিক আছে? 4 সেমি। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কী বলা হচ্ছে? পরের প্রশ্ন বলা হচ্ছে দেখো আমরা চলে এলাম কত দাগে? 3 থেকে চলে এলাম।
আমরা 2 থেকে সবগুলো করে ফেলেছি। 3 থেকে দেখো 3 থেকে কি প্রশ্ন বলা হয়েছে, দেখো 50 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বর্গাকার পার্কের বাইরের চারধার বরাবর একটি 6 মিটার চওড়া রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে চলো আমরা রাস্তার ক্ষেত্রফলটা নির্ণয় করবো। এটা কিন্তু রয়েছে তোমার দুটি করতে 5 নাম্বার করে রয়েছে, 5 নাম্বার করে রয়েছে। তাহলে 50 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বর্গাকার পার্কের বাইরের দিকে, তাহলে 50 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট বর্গাকার পার্কের দৈর্ঘ্য কত বলা আছে, পার্কের দৈর্ঘ্য হচ্ছে কত মিটার, পার্কের দৈর্ঘ্য বলা আছে 50 মিটার, এবং পার্কের বাইরে চারধার বরাবর 6 মিটার চওড়া রাস্তা আছে, 6 মিটার চওড়া রাস্তা আছে, তার ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। তাহলে রাস্তার ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। তাহলে এটা আমরা এই গণিতটা দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নে আমরা করেছি। তাহলে চলো এবারে আমরা করে ফেলি একটু। তাহলে আমরা জানি যে এই বর্গাকার পার্ক আছে, বর্গাকার পার্কটার তার বাহুর সংখ্যা বলা হচ্ছে কত, 50 মিটার, 50 মিটার রয়েছে। আর 50 মিটার, আর বাইরের দিকে দেখো, বাইরের দিকে কত হচ্ছে, বাইরের দিকে 6 মিটার চওড়া রাস্তা আছে, 6 মিটার চওড়া রাস্তা আছে। তাহলে 6 মিটার চওড়া রাস্তা আছে বাইরের দিকে। তাহলে ওই রাস্তার ক্ষেত্রফল কত আমাদেরকে বের করতে হবে, চলো আমরা গণিতটা সমাধান করি। এই চওড়া কত হবে, চওড়া আছে 6 মিটার, 6 মিটার মানে কি, চারদিকে 6 মিটার, অর্থাৎ এইদিকে যে বর্গাকার পার্কের যে দৈর্ঘ্য ছিল সেক্ষেত্রে 50 মিটার ছিল, আর উভয় দিকে যদি 6 মিটার করে বৃদ্ধি পায় তাহলে দৈর্ঘ্য কত হয়ে যাবে, তাহলে 6 × 12 62 হবে, ক্ষেত্রে কী হবে 62। তাহলে দেখো অতএব বর্গাকার পার্কের দৈর্ঘ্য কত বলেছে, 50 বর্গ মিটার, বা 50 মিটার বলা হচ্ছে, বর্গ হবে না, এক্ষেত্রে 50 মিটার হবে, শুধুমাত্র 50 মিটার দৈর্ঘ্য বলা হচ্ছে। অতএব ক্ষেত্রফল কী হবে জানি আমরা, অতএব এক্ষেত্রে ক্ষেত্রফল কী হবে, তাহলে 50 × 50 বর্গ মিটার, তাহলে 5 × 5 = 25, 2 শূন্য বর্গ মিটার। তাহলে যখন বর্গাকার পার্কের দৈর্ঘ্য 50 মিটার হবে সেক্ষেত্রে ক্ষেত্রফল কত হলো, 2500 বর্গ মিটার। এবারে লিখবে আবার বর্গাকার পার্ক সময় গেছে, কি বলবে না, বর্গাকার লেখো না, রাস্তা সমেত বর্গাকার পার্কের দৈর্ঘ্য উভয় দিকে 6 মিটার বৃদ্ধি পাচ্ছে, সুতরাং কী হবে, সমান কত হবে, যে 50 যুক্ত কত হবে 6 × 2 কী হচ্ছে মিটার, সমান 50 যুক্ত কত হচ্ছে 12 মিটার, সমান কত হচ্ছে 62 মিটার, কত হচ্ছে 62 মিটার হয়েছে। তাহলে এক্ষেত্রে ক্ষেত্রফল কী হবে, এক্ষেত্রে ক্ষেত্রফল সমান কত হবে, ক্ষেত্রফল সমান 62 × 62 বর্গ মিটার, সমান কত হচ্ছে 62কে যদি 62 দিয়ে আমরা যদি গুণ করি কত হচ্ছে 2 2 4 আর 6 2 12, 6 2 12 2 হাতে লাগে 6 6 37 38, 6 2 12 2 হাতে লাগে 1, 6 6 37 কত হচ্ছে 37 হচ্ছে। তবে 4 4 7 × 8 আর 3 38, ঠিক করেছি গুণটা, তোমরা একটু দেখে নিও গুণটা ঠিক হয়েছে কিনা। আমি একটু ভালো করে করি, 62 × 62 কত, 2 2 4 হচ্ছে, 6 2 12 12, 6 2 12 2 হাতে 1, 6 36 37 কত হচ্ছে 4 2 2 4, আর হচ্ছে গিয়ে 7 × 8 আর 3 38, অর্থাৎ 3844, হচ্ছে 3844 বর্গ মিটার। তাহলে এবার আমাদের কি বলেছে, রাস্তার ক্ষেত্রফল, অতএব রাস্তার ক্ষেত্রফল কত হবে, রাস্তার ক্ষেত্রফল সমান কত হবে, 3844 থেকে আমরা কত বাদ দেব, আমরা 25,500 বাদ দেব, বাদ দিলে যা হবে সেক্ষেত্রে রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব আমরা। রাস্তার ক্ষেত্রফল পেতে গেলে আমরা বাদ দেব কত, 3004 থেকে 44 পাচ্ছি আমরা, আর 8 থেকে 5 বাদ দাও, 5 3 8 3 পাচ্ছি, আর 3 থেকে 2 বাদ দাও কত হচ্ছে 1, 1344 বর্গ মিটার, 1344 বর্গ মিটার। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত পেলাম, 1344 বর্গ মিটার। চলো পরের প্রশ্ন দেখি আমরা, পরের প্রশ্ন কি বলা আছে, পরের প্রশ্ন বলা আছে একটি ট্রেন 4 সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্ট এবং 20 সেকেন্ডে 264 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে পারে, ওই ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ নির্ণয় করো। তাহলে কি বলা আছে, একটি ট্রেন 4 সেকেন্ডে যে টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করলে তাহলে 20 সেকেন্ডে কত মিটার দীর্ঘ সে একটি সেতু অতিক্রম করতে পারে। তাহলে এটা আমরা সমাধান করি, চলো
তাহলে চলো এই গণিতটা সমাধান করি। তাহলে আমাদের কি বলা হচ্ছে যে ট্রেন 4 সেকেন্ডে যাচ্ছে, এটি টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করতে পারে 4 সেকেন্ডে। তার অর্থাৎ ট্রেনটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করে কত হবে 4 সেকেন্ডে। আর 20 সেকেন্ডে যাচ্ছে কত হবে, 20 সেকেন্ডে যাচ্ছে 264 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে পারে 20 সেকেন্ডের মধ্যে। আর এর মধ্যে রয়েছে কত হবে, নিজের দৈর্ঘ্য রয়েছে আর সেতুর দৈর্ঘ্য রয়েছে 264, 20 সেকেন্ডের মধ্যে অতিক্রম করবে কিন্তু দুটো দৈর্ঘ্য। ওই ট্রেনটির দৈর্ঘ্য কত বের করতে হবে আমাদের, আর গতিবেগ কত বের করতে হবে। চলো আমরা এই গণিতটা বের করে সমাধান করি। তাহলে প্রথমে তোমরা লিখবে যে প্রশ্নানুসারে, লিখো প্রশ্নানুসারে ট্রেনটির 4 সেকেন্ডে অতিক্রম করে অর্থাৎ অতিক্রম বা অতিক্রান্ত, লেখো অতিক্রান্ত দূরত্ব হলো ট্রেনটির দৈর্ঘ্য, তাহলে অতএব কী লিখবে, অতএব ট্রেনটি 20 সেকেন্ডে যায়, ট্রেনটি 20 সেকেন্ডে একটা সেতু অতিক্রম করছে, 20 সেকেন্ডে ট্রেনটি 20 সেকেন্ডে যায় কত হবে, 20 সেকেন্ডে যায় তাহলে নিজের দৈর্ঘ্য, ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য কেমন, তাহলে কত হচ্ছে, এই দুটোর দৈর্ঘ্য বলা হচ্ছে যোগফল হচ্ছে 264 মিটার। ঠিক আছে, ট্রেনটি 20 সেকেন্ডে যায় কত হবে 264 মিটার। তাহলে 16 সেকেন্ডে যাবে কত হবে, 16 সেকেন্ডে ট্রেনটি 20 সেকেন্ডে তো টোটাল নিজের দৈর্ঘ্য তো 4 সেকেন্ড, নিজের দৈর্ঘ্য 4 সেকেন্ড অতিক্রম করে এই 20 সেকেন্ডের মধ্যে অতিক্রম করছে কত হবে 264 মিটার। অর্থাৎ অতএব আমরা কী করতে পারি, অতএব ট্রেনটি 16 সেকেন্ডে যাবে কত হবে, আমরা কি 20 থেকে আমরা 4 বাদ দিয়েছি, কেননা 4 হচ্ছে গিয়ে ট্রেনটি নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে, আর 20 সেকেন্ড অর্থাৎ 16 সেকেন্ডে শুধুমাত্র সেতুটি অতিক্রম করতে পারে। অর্থাৎ 16 সেকেন্ডে যায় কত হবে সমান 264 মিটার দৈর্ঘ্যে সমান দূরত্ব, দৈর্ঘ্যের দূরত্ব বুঝেছে, দৈর্ঘ্যের দূরত্ব। এবার আমরা লিখব ট্রেনটি যদি 1 সেকেন্ডে যায় এত মিটার দৈর্ঘ্যের দূরত্ব, তাহলে 16 সেকেন্ডে, তাহলে 1 সেকেন্ডে যাবে কত হবে, তাহলে আমরা কী করব, 1 সেকেন্ডে নিশ্চয়ই কম হবে, অর্থাৎ 264 বাই কত হবে 16, কত হচ্ছে 16 দুগুণে কত হচ্ছে 32 বেশি হচ্ছে, কত হবে 8, আচ্ছা এখানে কাটো 8, 8 দুগুণে 16, 8 3 24, 2 24, 8 3 24, 8 দুগুণে 16 আর 8 3 24 আর 2 24, 8 3 24, 33, অর্থাৎ কত হচ্ছে, তাহলে এখানে কত হবে তোমাদের গতিবেগ কত হচ্ছে, তাহলে 1 সেকেন্ডে যাবে প্রতি সেকেন্ডে যাচ্ছে কত হবে এত মিটার দীর্ঘ। অর্থাৎ আমরা 33কে যদি আমরা 2 দিয়ে যদি ভাগ করি, 33কে 2 দিয়ে যদি ভাগ করি কত হচ্ছে 16 কত হচ্ছে 5, কত 3 দুগুণে 6, আমরা 33কে যদি 2 দিয়ে ভাগ করি, 2 একে 2 কত হচ্ছে 1 3 2 আচ্ছা 1 3, তাহলে 2 6 12, কত হচ্ছে 1 দশমিক দিয়ে 0 9 2 5 10, কত হবে সমান 16.2 মিটার, 16.2 মিটার। অতএব ট্রেনটির গতিবেগ কত হলো, ট্রেনটির গতিবেগ কত পেলাম আমরা, ট্রেনটির গতিবেগ হচ্ছে 16.2 মিটার পার সেকেন্ড। বুঝেছো, আমরা ট্রেনের গতিবেগ পেয়ে গেছি, এবার ট্রেনের দূরত্ব বের করব, ট্রেনের দূরত্ব আমরা বের করব। তাহলে দেখো 16 সেকেন্ডে যদি 264 মিটার পথ যেতে পারে, তাহলে 1 সেকেন্ডে যাবে কত হবে 264 বাই 16 মিটার হয়েছে। যদি আমরা 4 সেকেন্ডে যদি করি, আমরা 4 সেকেন্ডে যাবে ট্রেনটি, লেখো ট্রেনটি 4 সেকেন্ডে যায় কত হবে, 4 সেকেন্ডে যায় কত মিটার দূরত্ব পথ, অর্থাৎ 264 বাই কত হচ্ছে 16 গণিত কত হচ্ছে 4, 4 4 16 আর 4 6 24, 2 24, 4 6 24, কত হচ্ছে সমান 66 মিটার, কত মিটার
66 মিটার পথ। অতএব ট্রেনটির দূরত্ব কত হবে? ট্রেনটির দূরত্ব কত হবে? ট্রেনটির দূরত্ব কত হবে? দূরত্ব সমান কত হচ্ছে? সমান 66 মিটার। 66 মিটার, বুঝেছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কী বলা হচ্ছে? পরের প্রশ্ন দেখো, যে পরের প্রশ্ন রয়েছে 1 2 হয়েছে, 3 থেকে দেখো, 9,000 টাকা 3 বন্ধুর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যেন প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায়, আর তৃতীয় বন্ধু প্রথম বন্ধুর প্রাপ্য মোট টাকার অর্ধেক পায়। কে কত টাকা পেল? তাহলে চলো আমরা গণিতটা সমাধান করি। তাহলে দেখো, প্রথমে বলা হচ্ছে যে প্রথম বন্ধু পাচ্ছে কত হবে? প্রথম বন্ধু যা পায়, তাহলে দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায়। ধরি যদি আমি প্রথম বন্ধু x টাকা পাই, দ্বিতীয় বন্ধু কত? তার দ্বিগুণ, মানে 2x টাকা। আর তৃতীয় বন্ধু পাবে যে প্রথম দুই বন্ধুর প্রাপ্য মোট টাকার অর্ধেক পায়, বুঝেছে? প্রাপ্য মোট টাকার অর্ধেক পাবে। কে কত টাকা পেলো আমরা এটা আমরা প্রথমে আমরা প্রশ্নের শর্তানুসারে আমরা এই গণিতটা সমাধান করতে পারি। তাহলে দেখো, প্রথমে আমরা কি করব? প্রথমে করব আমরা, দেখো যে 9,000 টাকা 3 বন্ধুর মধ্যে, তাহলে মোট টাকার পরিমাণ সমান 9,000 টাকা। তাহলে প্রথম বন্ধু যা পায় বলা হচ্ছে, প্রথম বন্ধু বলেছে, ধরি প্রথম বন্ধু পায় কত? x টাকা। দ্বিতীয় বন্ধু পাবে তার 2x টাকা, দ্বিগুণ বলা হচ্ছে, তার দ্বিগুণ পাবে। দ্বিতীয় বন্ধু পায় কত হবে? দ্বিতীয় বন্ধু পায় তার দ্বিগুণ, প্রথম বন্ধুর দ্বিগুণ, অর্থাৎ 2x টাকা। আর তৃতীয় বন্ধু বলা আছে কি? তৃতীয় বন্ধু যে প্রথম দুই বন্ধুর প্রাপ্য মোট টাকার অর্ধেক। প্রথম দুই বন্ধু হচ্ছে x + 2x, তার অর্ধেক 2 টাকা, সমান কত হবে? তাহলে 3x বাই কত হচ্ছে? 2 টাকা। তাহলে এক্ষেত্রে কে কত টাকা পাবে? তাহলে যেহেতু মোট টাকা রয়েছে 9,000 টাকা, মোট টাকা 9,000 টাকা, তাহলে অতএব প্রশ্নানুসারে করবো। অতএব প্রশ্নানুসারে তাহলে কত হচ্ছে? প্রথম বন্ধু x টাকা প্লাস 2x প্লাস 3x বাই 2 সমান কত হবে? 9,000 টাকা। বা এই তিনটিকে আমরা যোগ করব, কেমন? তাহলে x প্লাস 2x কত হচ্ছে? 3x টাকা, 3x প্লাস 3x বাই 2 ইকুয়ালস টু 9,000 টাকা। বা আর ভগ্নাংশ করব, কত হবে? অর্থাৎ 3 দুগুণে 6, 6x প্লাস 3x বাই কত হচ্ছে? 2 ইকুয়ালস টু 9,000 টাকা। বা কত হচ্ছে? দেখো এবার আমরা 6 9, 9x পাবো বাই 2 ইকুয়ালস টু 9,000 টাকা। বা 9x ইকুয়ালস টু 9,000 গুণিতক 2, বা x ইকুয়ালস টু 9,000 গুণিতক 2 বাই 9, 9 একে 9, দুটো 0, তিনটে 0, সমান 1000 দুগুণে 2,000 টাকা। x ইকুয়ালস টু কত হবে? অতএব x ইকুয়ালস টু কত হবে? 2,000। তাহলে x এর মান যদি 2,000 বের হয়, তাহলে প্রথম বন্ধুর প্রাপ্যটা কত হবে? অতএব প্রথম বন্ধু পায় সমান কত হবে? 2,000 টাকা। দ্বিতীয় বন্ধু পায় কত হবে? তাহলে 2,000 × 2 অর্থাৎ 2 গুণিত কত হবে? 2,000 সমান 4,000 টাকা। আর তৃতীয় বন্ধু পাবে কত হবে? 3x ছিল, অর্থাৎ 3 গুণিত কত হবে? 2,000 বাই কত হচ্ছে? 2, 2 একে 2, তিনটে 0, কত হচ্ছে? তাহলে 1000 3-এ 3,000 টাকা। 1000 3-এ কত হচ্ছে? 3,000 টাকা। 3,000 টাকা। তাহলে আমরা পেয়েছি কি? আমরা প্রত্যেকের মানগুলো পেয়েছি। প্রথম বন্ধু পেয়েছে 2,000 টাকা, দ্বিতীয় বন্ধু 4,000 টাকা, তৃতীয় বন্ধু 3,000 টাকা। কত? তৃতীয় বন্ধু কত টাকা পেয়েছে? তৃতীয় বন্ধু পেয়েছে 3,000 টাকা। তাহলে এবার আমরা অ্যান্সারটা আমাদের নিশ্চয়ই হয়ে গেছে। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কী আছে দেখে নিই আমরা। পরের প্রশ্ন বলা হচ্ছে কি? পরের প্রশ্ন দেখো, 3-এর দিকে হয়ে গেছে, 4-এর দিকে দেখো কী বলা আছে দেখো। একটি বাস সকাল 7:30 কলকাতা থেকে রওনা হয়ে কোথাও না থেমে দুপুর 12টায় দীঘা পৌঁছলো। যদি বাসটির গতিবেগ ঘন্টায় 45 কিমি হয়, তবে কলকাতা থেকে দীঘার দূরত্ব কত হবে?
তাহলে চলো এই প্রশ্নের অ্যান্সারটা আমরা সমাধান করে ফেলি দ্রুত। তাহলে আমাদের বলা হয়েছে কি একটি বাস সকাল 7:30 কলকাতা থেকে রওনা দিল। তাহলে না থেমে দুপুর 12টায় দীঘায় পৌঁছলো। তাহলে বাসটির গতিবেগ ঘন্টায় ছিল কত হবে? ঘন্টায় ছিল 45 কিমি, ঠিক আছে? তো ঘন্টায় 1 ঘন্টায় যায় কত? 35 কিমি পথ যায়। তাহলে কলকাতা থেকে দীঘার দূরত্ব কত আমাদের বের করতে হবে, অর্থাৎ পথের দূরত্ব আমাদের বের করতে হবে। আমরা তৈরিশিকের সাহায্যেও করতে পারি। তাহলে আমাদের প্রথমে দূরত্বটা বের করে নিই। তাহলে কোথাও না থেমে দুপুর 12টায় পৌঁছলো, কত সময় লাগলো? এখানে সময়টা বের করতে পারি। তাহলে 7:30 শুরু করে দুপুর 12টায় পৌঁছলো, তাহলে কত মিনিট হলো? তাহলে 8 8 4 12 4 3.5 ঘন্টা, অর্থাৎ 3.3 অর্থাৎ 3.5 ঘন্টা। 3.5 ঘন্টা লেগেছে। কেমন? 3.5 ঘন্টা লেগেছে। তাহলে সময়টা আমরা বের করে নিলাম, সময়টা বের করে নিয়েছি। এবার গণিতটা আমরা করছি, চলো। তাহলে প্রথমে আমাদেরকে সময় বের করতে হবে। বলা হচ্ছে দূরত্ব বলেছে। তাহলে কলকাতা থেকে দীঘা যেতে সময় লাগে। লেখো কলকাতা থেকে দীঘা যেতে সময় লাগে। তাহলে এক্ষেত্রে আমরা কী করবো? 12টা থেকে আমরা 7:30 বাদ দেবো। কত হচ্ছে? তো 12 থেকে 7:30 বাদ দিলে 4 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ 4.5 ঘন্টা। 4.5 ঘন্টা। তাহলে এবার আমরা কী করব? এবার আমরা বের করব প্রথমে, যেহেতু গতিবেগ রয়েছে, তাহলে বাসের গতিবেগ রয়েছে, যেহেতু বাসের গতিবেগ কত হয়েছে? বাসের গতিবেগ রয়েছে তোমাদের 35 কিমি, 35 কিমি পার ঘন্টা, 35 কিমি পার ঘন্টা। তাহলে কলকাতার দূরত্ব কত হবে? তাহলে প্রথমে লেখো 1 ঘন্টায় যায় 35 কিমি পথ। তাহলে 1 ঘন্টায় যায় 45 কিমি পথ। তাহলে 4.5 ঘন্টায় কত যাবে? 4.5 ঘন্টায় যায় কত হবে? 45 গুণিতক 4.5 কিমি পথ। তাহলে 45 গুণ করলে কত হচ্ছে? 45 গুণ করলে 20-25 হয়। 35 গুণ করলে 20-25 হয়, আর একটার আগে দশমিক আছে, এখানে দশমিক বসিয়ে দাও। কত হচ্ছে? 202.5 কিমি পথ। তাহলে অতএব কলকাতা থেকে দীঘার দূরত্ব, কলকাতা থেকে দীঘার দূরত্ব সমান 202.5 কিমি। বুঝেছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কী বলা হচ্ছে? পরের প্রশ্ন বলা হচ্ছে, দেখো আমরা 5-এর 4-এর দিকে কমপ্লিট হয়েছে, 3-এর দিকে 3-4টি কমপ্লিট করে ফেলেছে। এরপর 4-এর দিকে চলো কী বলা হচ্ছে? 4-এর যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3 নাম্বার করে আছে। আমাদের দেখতে পাচ্ছি কোনো জায়গায় তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস প্রতি ঘন্টায় সমান হারে তাপমাত্রা কমতে 8 ঘন্টা পরে সেখানকার তাপমাত্রা -4 ডিগ্রি সেলসিয়াস হয়। প্রতি ঘন্টায় কত ডিগ্রি তাপমাত্রা কমেছে? তাহলে চলো এই রকম প্রশ্ন আমি আগে একটা করেছি, সেটা অবশ্যই দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নে আমি করে দিয়েছি। তো চলো আজকেরও আমরা সেই গণিতটা করে দেখি। প্রথমে লেখো যে বলা হচ্ছে যে জায়গার মোট তাপমাত্রা, কোনো জায়গার তাপমাত্রা ছিল 12 ডিগ্রি সেলসিয়াস। তাহলে প্রতি ঘন্টার হারে তাপমাত্রা কমতে 8 ঘন্টার পরে সেখানে তাপমাত্রা -4 ডিগ্রি হয়। অর্থাৎ এক্ষেত্রে হবে, অতএব 12 ডিগ্রি সেলসিয়াস থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, 12 ডিগ্রি সেলসিয়াস থেকে -4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মোট তাপমাত্রা পরিবর্তন হয়েছে কত হবে? দেখো আমরা
তাহলে আমরা কত 12 থেকে 12 আর 4 12 ডিগ্রি থেকে -4 ডিগ্রি বাদ দেবো। তাহলে 12 ডিগ্রি সেলসিয়াস থেকে আমরা -4 ডিগ্রি সেলসিয়াস আমরা বাদ দেবো, বুঝেছে? তাহলে কত হলো, এখানে কত সেলসিয়াস হবে, সেলসিয়াস। তাহলে 12 ডিগ্রি থেকে -4 ডিগ্রি সেলসিয়াস বাদ দিলে কত হবে, তাহলে 12 ডিগ্রি আর মাইনাসে +4 ডিগ্রি সেলসিয়াস সমান 12 আর 4 কত হবে 16 ডিগ্রি সেলসিয়াস। 12 ডিগ্রি সেলসিয়াস থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মোট তাপমাত্রা পরিবর্তন হয়েছে কত, সমান 16 ডিগ্রি সেলসিয়াস, বুঝেছ? এরপর লিখবে যেহেতু এই পরিবর্তন হার 8 ঘন্টায় ছিল, যেহেতু এই পরিবর্তন 8 ঘন্টায় হয়েছে, 8 ঘন্টায় হয়েছে, তাহলে অতএব প্রতি ঘন্টায় তাপমাত্রা কমেছে সমান, আমরা কী করব, 16কে 8 দিয়ে কী করব, ভাগ করব। তাহলে 16/8 সমান কত হবে, 8 দুগুণে 16, 2 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কত হবে, 2 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কত হবে, অতএব প্রতি ঘন্টায় তাপমাত্রা কমেছে কত হবে, 2 ডিগ্রি সেলসিয়াস। কত, 2 ডিগ্রি সেলসিয়াস, বুঝে গেছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন বলা আছে, দেখো 4-2 দিকে দেখো, a = -5, b = 2 এবং c = -3 হলে a × b - c বাই ab + bc + ca এর মান নির্ণয় করো। চলো আমরা এই প্রশ্নের সমাধানটা করে ফেলি। তাহলে কি বলা আছে, কোন প্রশ্নের সমাধান করতে বলা আছে আমাদেরকে, দেখো বলা হচ্ছে তাহলে a × b - c বাই কত হচ্ছে ab + bc + ca। তাহলে এখানে কি রয়েছে, a = কত হচ্ছে, a = -5, b = কত হচ্ছে 2 আর c = কত হচ্ছে -3। তাহলে চলো এবার আমরা মানটা নির্ণয় করি। তাহলে এর মান কত, এর ভ্যালু হচ্ছে -5 ইন্টু b কত হচ্ছে 2 হচ্ছে, b হচ্ছে 2, আচ্ছা b2 মাইনাস আর c এর মান কত হচ্ছে -3 আর বাই ab কত হচ্ছে, ab a ইন্টু b অর্থাৎ -5 ইন্টু 2 প্লাস b আছে কত, bc কত হচ্ছে, b হচ্ছে 2 ইন্টু কত হবে -3 আর প্লাস ca আছে, দেখো c আছে কত হবে -3 ইন্টু কত হচ্ছে, আর এ হচ্ছে -5। তাহলে এবার আমরা করব ইকুয়ালস টু দেব, ইকুয়ালস টু কত হচ্ছে, দেখো এখানে -5 আর 2 5 দুগুণে 10 -10 কত হচ্ছে, আমরা ব্র্যাকেট যদি তুলে নিই, এই দ্বিতীয় বন্ধনীর মধ্যে থাকা সংখ্যাগুলো ব্র্যাকেট যদি তুলে নিই তাহলে কত হচ্ছে, তাহলে আমরা সরাসরি করছি এখানে কত মাইনাসে প্লাস হয়ে যাবে, অর্থাৎ প্লাস 5 3 15 অর্থাৎ 5 দুগুণে 10 -10 আর কত হচ্ছে প্লাস, আচ্ছা প্লাস ছিল, প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে, এই দুটোকে যোগ মাইনাস কি প্লাস হয়, আর প্লাস মাইনাস কত হবে, মাইনাস হবে, -5 3 15 কত হচ্ছে 15 হচ্ছে, এখানে 10 হচ্ছে আর -15 হচ্ছে। আর নিচেরগুলো সমাধান যদি করি, -5 ইন্টু 2 5 দুগুণে 10 -10 হচ্ছে যুক্ত, এখানে দেখো 3 দুগুণে 6 আর প্লাস মাইনাসে মাইনাস, অর্থাৎ এটা প্লাস হবে না মাইনাস হবে, -6 হবে। আর দেখো এখানে দেখি, আচ্ছা -5 3 15 মাইনাসে প্লাস 15 হচ্ছে, আর 15 প্লাস 15 হচ্ছে, প্লাস কত হচ্ছে +15 হচ্ছে। এবার চলো করি আমরা গণিতটা। তাহলে কত হচ্ছে -10 আর -15 কত হচ্ছে -25, মাইনাস কত হচ্ছে 25 হচ্ছে, আর এখানে কত হচ্ছে -10 আর -6 মাইনাসে প্লাস হচ্ছে, 6 আর 10 আর 6 কত হচ্ছে 16 হচ্ছে, তাহলে -16 প্লাস কত হচ্ছে 15 কত হচ্ছে সমান কত হচ্ছে -25 আর -1 মাইনাস তুলে দাও, কত হচ্ছে সমান 25 হচ্ছে, কত হচ্ছে 25, কত অ্যান্সার হচ্ছে, অ্যান্সার হচ্ছে 25। চলো
পরের প্রশ্ন দেখি আমরা, পরের প্রশ্ন কী বলা হচ্ছে 5 থেকে প্রশ্ন চলে এলাম। দেখো মান নির্ণয় করো যে কোনো একটি বলা হচ্ছে 6x³ মাইনাস তৃতীয় বন্ধনী প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় প্রথম বন্ধনী আচ্ছা 6 বর্গ আবার তার বর্গ দিয়েছে 3 হোল কিউব দিয়েছে আচ্ছা পাওয়ার দিয়েছে 3 ইন্টু 6 পাওয়ার 4 আর ভাজিতক 7 6 পাওয়ার 7। এটাকে আমরা সমাধান করব। চলো কীভাবে করছে দেখো কি বলা হচ্ছে। দেখো 6 কিউব বলা হচ্ছে, 6 কিউব বলা হচ্ছে 6 কিউব মাইনাস তৃতীয় বন্ধনী দেওয়া আছে, দ্বিতীয় বন্ধনী দেওয়া আছে, প্রথম বন্ধনীর মধ্যে 6 বর্গ 2 আর তার পাওয়ার হচ্ছে 3 ইন্টু কত আছে ইন্টু 6 পাওয়ার 4 দ্বিতীয় বন্ধনী ক্লোজ ভাজিতক 6 পাওয়ার 7। আচ্ছা তৃতীয় বন্ধনী ক্লোজ করে দাও। তাহলে চলো আমরা গণিতটা করি। এখানে বলা আছে 6 পাওয়ার বলা আছে 3 6 কিউব মাইনাস আমরা আচ্ছা 3 দুগুণে 6 গুণ করতে পারি। আচ্ছা তৃতীয় বন্ধনীর স্টার্ট করলাম আর 6 পাওয়ার কত হচ্ছে আচ্ছা 3 দুগুণে 6 অর্থাৎ আমরা গুণ করে নিলাম 6 3 ইন্টু 6 অর্থাৎ 6 পাওয়ার 6 হলো ইন্টু 6 পাওয়ার 4 হলো কত হচ্ছে এখানে কত হচ্ছে দেখো। আচ্ছা দ্বিতীয় বন্ধনীর ক্লোজ করছি ভাজিতক 6 পাওয়ার 7। দেখো এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে যে তোমাদের দেখো 6³ মাইনাস কত হচ্ছে মাইনাস হচ্ছে এখানে আমরা গুণ করব, গুণ করছি। দেখো গুণ করলে কত হবে 6 পাওয়ার 6 আর 6 পাওয়ার 4 হচ্ছে। এবার যদি আমরা গুণ করি সেক্ষেত্রে হবে দেখো মাইনাস আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা কি গুণ যদি করি, গুণটা করব না, আমরা স্থির রাখছি ভাজিতক তুলি। আর গুণ করলে কত হবে, আমরা দ্বিতীয় বন্ধনী তুলে দিই 6 পাওয়ার কত হচ্ছে তৃতীয় বন্ধনীটা ফেলে রাখি আর 6 পাওয়ার 6 ইন্টু 6 পাওয়ার 4 ভাজিতক আছে তোমরা গুণ করে দাও। গুণ করলে 1 কত হবে 6 পাওয়ার কত হচ্ছে মাইনাস হবে -7 পাওয়ার কত হবে -7 হয়ে যাবে। এবার কত হলো দেখো আমরা এর পাওয়ারটা তুলে দিই, তাহলে 6 গুণ করবো কাটাটি করি কত হচ্ছে এর পাওয়ার আছে আচ্ছা মাইনাস তুলে দিলে কত হবে মাইনাসটা তো চলে আসবে, তাহলে এই ক্ষেত্রে কী হবে মাইনাস উঠে যাবে। তাহলে চলো আমরা করি, তাহলে 6 4 10 হচ্ছে 6 4 10 আর 7 আমরা কাটাটি করি কত হবে মাইনাসটা তুলে যাবে উপরে চলে যাবে মাইনাসটা থাক, তাহলে -1 থেকে যাবে -1 -7 ছিল থাকলো কেটে দিয়ে আমরা 1 করলাম -1 করলাম। আর ক্ষেত্রে কত করলাম তাহলে কেটে দিয়ে কত হবে এখানে 7 এখানে থাকবে না তো -1 থাকলে এখানে 4 কাটো, এখানে কত হচ্ছে 4 3 7 3 করো কত হচ্ছে এখানে কেটে গেছে, এখানে 4 3 7 অর্থাৎ 4 ছিল আর এখানে 6 কেটে কত করলাম কত 3 করলাম হয়ে গেছে। এবার কথা হলো 4 3 7 হয়ে গেছে সমান 6 পাওয়ার 3 মাইনাস কত হলো এখানে 6 হলো, তাহলে মাইনাস ব্র্যাকেট তুলে দিলে কত হবে তাহলে -6 হয়ে যাবে 6 পাওয়ার 3 হবে ইন্টু কত হবে 6 হবে এখানে পুরোটা তুলে যাবে। দেখো এখানে 6 পাওয়ার নেই এখানে কেটে গেছে, তাহলে কত হচ্ছে 1 হবে 1/6 পাওয়ার -1 এর একটা 6 কেটে দাও মাইনাস তুলে দাও মাইনাসটা পাওয়ার তুলে দাও কত হচ্ছে 3 হচ্ছে। মাইনাসটা এখানে নিয়ে নাও মাইনাসটা এখানে তুলে দাও এখানে -1 দিয়ে দাও কত হচ্ছে দেখো -1 তুলে দিলে চলো একটু অন্যরকম হয়ে গেছে, আমি একটু চেঞ্জ করেছি দেখো কীভাবে হয়েছে। দেখো 6³ আমরা প্রশ্নটা তুলে ফেলেছি, আমরা দেখতে পাচ্ছি যে এই দ্বিতীয় বন্ধনী থাকার মধ্যে সংখ্যাগুলো কী করলাম আমরা তুলে ফেলেছি। আবার দেখো এখানে 6 বর্গ 6 স্কোয়ার আর ইন্টু দেবে আর 3 আছে পাওয়ার 3 আছে, এই দুটোকে গুণ করে নেবে, দুটো পাওয়ারকে গুণ করে নেবে 3 দুগুণে কত হচ্ছে 6 হচ্ছে 6 পাওয়ার 6 হলো ইন্টু আর 6 পাওয়ার 4 হলো। এবার দেখো আর এই রাশিটা যেমন আছে তেমন নামিয়ে দাও। দেখো এখানে যে দ্বিতীয় বন্ধনীর মধ্যে যে সংখ্যা দুটো আছে এর মধ্যে কী করবে দেখবে, আমরা জানি চল সংখ্যার গুণের সময় বা সমধর্মী রাশির গুণের সময় পাওয়ারের কী হয় যোগ হয়, গুণ হলে কী হবে যোগ হবে আর বিয়োগ হলে কী হবে আর ভাগ থাকলে কী হবে বিয়োগ হবে। তাহলে এখানে গুণ ছিল বলে এখানে পাওয়ারগুলো যোগ হয়েছে 6 আর 4 কত 10 করেছি ভাজিতক 6 × 7 আর ভাগের সময় মনে রাখবে সমধর্মী রাশির ভাগের সময় কী হয় তার পাওয়ারের মধ্যে কী হয় বিয়োগ হয়। তাহলে 10 থেকে 7 আমরা বাদ দেবো কত হয়েছে 3 হয়েছে। এবার এদিকে ছিল 6 পাওয়ার ছিল বা 6 কিউব ছিল, এখানে 6 কিউব বিয়োগ বাদ দিলে কত হচ্ছে 0 হচ্ছে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন দেখি আমরা, পরের প্রশ্ন কী বলা আছে, পরের প্রশ্ন বলা আছে দেখো
এইখানে দেখতে পাচ্ছি আমরা পরের প্রশ্ন হিসাবে দেখো এখানে 2 হয়েছে, আচ্ছা 2-এর দাগের হয়ে গেছে, আর 5-এর দাগের হয়ে গেছে। 5-এর দাগের কোনটা একটা হয়েছে, 5-এর দাগের একটা হয়েছে, আর 5-এর দাগের 2 নম্বরটা বাকি। চলো 2 নম্বরটা আমরা সমাধান করি। কি বলা আছে যে সরি 28 ইন্টু A5 প্লাস 25 ইন্টু A8 বাই কত আছে, বাই দেওয়া আছে 32 ইন্টু 8 প্লাস A³ ব্যাট ক্লোজ ইন্টু A0। তাহলে চলো সমাধান করি আমরা। দেখো এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি 2 চলরাশিগুলো হিসেবে যদি আমরা ধরি, 2টা ধ্রুব রাশি, আর 2-এর পাওয়ার 8 হচ্ছে সমাধানের রাশি। কোনটা হবে? এটা হবে, এটা হবে। কেমন? তাহলে দেখতে পাচ্ছি যদি কমন নিই তাহলে দেখতে পাচ্ছি দুটোর মধ্যে কমন নিতে পারি। তাহলে এখানে দেখতে পাচ্ছি প্লাস A³ আছে। তাহলে এক্ষেত্রে আমরা কী করব? এক্ষেত্রে অতি সহজে আমরা সমাধান করতে পারি। দেখো এখানে A0 আছে 1। দেখো এখানে আমরা কি করব, এই দুটো টোটাল রাশির মধ্যে কমন কি মানগুলো আছে দেখি আমরা। কমন আছে A5, যদি কমন হয় তাহলে A5 যদি কমন নিই এখানে কত হবে, 1 পড়ে থাকবে, আর এখানে কত হবে 5 3 8 A3 পড়ে থাকবে। তাহলে কত হবে এখানে A8 আর A5 25 আছে, 28 আছে আর 25 আছে। 25 যদি আমরা কমন নিই সবচেয়ে, আচ্ছা 25 যদি আমরা কমন নিই তাহলে এখানে কত হবে, কমন আসবে কত, A5 হবে। A5 কমন আসবে, A5 কমন আসবে। তাহলে 25 আর A5 কমন চলে এলো, কত হলো, আর কি পড়ে থাকলো এখানে 25 যদি বেরিয়ে যায় 28 থেকে তাহলে কত হবে 5 3 8, অর্থাৎ 23 পড়ে থাকবে। আর প্লাস এখানে কত হবে, আর A8 থেকে A5 থেকে A8 থেকে A5 যদি কমন নিয়ে নিই কত হবে 5 3 8 3, অর্থাৎ A³ পড়ে থাকবে। বুঝেছ? তাহলে হলো এখানে ইনটু সম্পর্ক, গুণ সম্পর্ক হলো। তাহলে এখানে তারপরে দেখো নিচে কি আছে, 32 আছে। 32 আমরা স্থির রাখলাম। 32 হয় কোন সংখ্যার 32 হচ্ছে বলো তো? আচ্ছা 2-এর যদি আমরা 32কে যদি লসাগু করি তাহলে 2 একে 2 12, অর্থাৎ 16 দুগুণে 32, 2 8 দুগুণে 16, 2 4 দুগুণে 8, 2 2 দুগুণে 4। কতগুলো পেলাম? 1 2 3 4 5, অর্থাৎ 2-এর পাওয়ার কত হবে, 5 হবে। 32 মানে কত হবে, অর্থাৎ 32 ইকুয়ালস টু কত হবে, 32 ইকুয়ালস টু কত হবে, 2-এর পাওয়ার 5। বুঝেছে? 2-এর পাওয়ার 5 হয়েছে। তাহলে এবার দেখো ইন্টু দেব 8 প্লাস A³ আছে, মানে কি 8কে যদি আমরা বর্গে রূপান্তর করি, 8 2 4 2 2 কত যে, আচ্ছা 2³ হচ্ছে, 2³ হচ্ছে প্লাস A³। তাহলে ইন্টু A0 মানে কি 1। আমরা জানি যে কোনো রাশির পাওয়ার যদি 0 হয় তার মান কী হয়, 1 হয়। তাহলে এবার দেখো আমরা কাটাকাটি করে ফেলি, A³ প্লাস A³ আর 2³ প্লাস A³, 2³ প্লাস A³, এই টোটাল রাশি কেটে যাবে। আর এখানে হচ্ছে 25 কেটে যাবে, কত পড়ে থাকছে, আর 1 তো 1 কোনো স্থির থাকবে, অর্থাৎ A5। অ্যান্সার কত হলো তোমাদের, A5 হলো। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কী আছে? পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলা হচ্ছে দেখো 2 থেকে কমপ্লিট হয়ে গেছে। দেখো 6 থেকে চলে গেলাম আমরা। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। সরল করো বলা আছে A² প্লাস B² ইন্টু A² মাইনাস B² প্লাস B² মাইনাস C² ইন্টু B² মাইনাস C² C² প্লাস C² প্লাস C² ইন্টু C² মাইনাস A²। চলো এই প্রশ্নের সমাধানটা আমরা করে ফেলি। তাহলে এটা একটু বড় হবে আশা করি। সরল করো। এখানে 3 নম্বরের প্রশ্ন, ততটাই বড় হবে না। দেখো যেহেতু প্রশ্নে রয়েছে কি রয়েছে, দেখো রয়েছে A² বলা আছে A² প্লাস B² ইন্টু A² মাইনাস B²। কত সহজভাবে হচ্ছে দেখো, প্লাস B² প্লাস C² ইন্টু B² মাইনাস C², আর প্লাস C² প্লাস A² ইন্টু C² মাইনাস A²। তাহলে হয়েছে। তো চলো আমরা এই প্রশ্নের সমাধানটা করে ফেলি। দেখো ইকুয়ালস টু দেবো আমরা A প্লাস বি ইন্টু A মাইনাস বি, সূত্র হচ্ছে A² মাইনাস B² সূত্র। এই কথা হবে A4 মাইনাস B4। একটা হলো প্লাস, আবার B4 মাইনাস C4 প্লাস, আবার C4 মাইনাস C4। এই দুটোর রাশি দেখো, এই দুটোর সমাধান হলো B4 মাইনাস C4 হলো, আবার এই দুটো হবে C4 মাইনাস A4। তাহলে আমরা ব্র্যাকেট তুলে দেবো। তাহলে A4 মাইনাস B4
প্লাস B4 মাইনাস C4 প্লাস C4 মাইনাস A4। তাহলে আমরা দেখি C4 কোথায় আছে ওদিক থেকে দেখতে পাচ্ছি আমরা, প্লাস মাইনাস কেটে যাচ্ছে। A4 কোথায় আছে, A4 কেটে যাচ্ছে, আর B4 কেটে গেছে। তাহলে কত হলো, 0 হলো। অ্যান্সার কত হলো, অ্যান্সার হলো তোমাদের 0 হলো। কেমন? চলো পরের প্রশ্ন দেখি আমরা। 6-এর 2-এর দিকে কী প্রশ্ন আছে দেখি। 6-এর 8টা হয়ে গেছে, 6-এর 8টা হয়ে গেছে। 6-এর 2-এরটা কী আছে, গুণ করে বলা আছে, গুণ করে বলা আছে -4/3। এই রাশিটা আমরা গুণ করছি। চলো এই গুণটা আমরা সমাধান করছি। চলো রাশির গুণটা দেখো, বীজগণিতের গুণটা দেখো, -4/3 আছে, x² আছে, yz আছে, ইন্টু ব্র্যাকেটের মধ্যে থাকছে, ইন্টু আছে 1/2 y² আছে, z আর x, ইন্টু আছে -6xyz²। তাহলে চলো এবার আমরা সমাধানটা করি। আমরা দেখতে পাচ্ছি রাশিগুলোকে আমরা, যত রাশি আছে সবগুলোকে আমরা এই করবো, রাশিগুলোকে আমরা একদিকে নিয়ে আসবো। দেখো আমরা 4/3 কত হচ্ছে, ব্র্যাকেট তুলে দিলে আমরা প্রথমে ব্র্যাকেটটা তুলে দিই, তাই না? তাহলে সুবিধা হবে। 4/3 তারপরে x² yz ইন্টু আছে 1/2 y² zx ইন্টু -6xyz²। দেখো মাইনাস প্লাস, মাইনাসটা তুলে গেল। তাহলে গুণের সময় আমরা কি শুধুমাত্র সাইনের তুলনা হবে, বড় সংখ্যা ছোটো সংখ্যা দেখা হয় না। তাহলে এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে তাহলে সাইনটা গুণের সময় উঠে গেল, প্লাস মাইনাসে প্লাস হয়ে গেছে। সুতরাং আমরা সংখ্যাগুলোকে একদিকে নিয়ে চলে আসবো। 4/3 ইন্টু 1/2 ইন্টু 6। 3 দুগুণে কত হচ্ছে 6, না বা বাদ বাকিগুলো হচ্ছে x² কটা আছে, x² x আর x কত হচ্ছে, x4 হচ্ছে, কত হচ্ছে x4 হচ্ছে, আর ইন্টু y² আর y অর্থাৎ y4 হচ্ছে, আর তারপরে হচ্ছে দেখো z কটা আছে, z² অর্থাৎ z4 হচ্ছে, z4 হচ্ছে। সুতরাং আমরা কি কাটাকাটি করে দিলাম, 2 কেটে গেল, 4 থাকলো, তাহলে 4 হলো, ইন্টু x4 y4 আর z4। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্নটা কী আছে, পরের প্রশ্ন 6 থেকে 2 হয়ে গেল, বা 7 থেকে চলো 7 থেকে কী বলা আছে, 7 থেকে বলা আছে m + 1/m = p - 2 হলে m² + 1/m² এর মান নির্ণয় করো। চলো আমরা এই প্রশ্নের সমাধানটা করে ফেলি। তাহলে রয়েছে দেখো, প্রশ্নটা রয়েছে বীজগণিতের। দেখো আমাদের 7-এর দাগের প্রশ্ন চলে এলাম আমরা। 7-এর 1 দাগ নাম্বার আমি দিচ্ছি না, তোমরা অবশ্যই ভালো করে দেখো। তাহলে মানটা রয়েছে আমাদের কি রয়েছে, m + 1/p এর মানটা রয়েছে কত হবে, তাহলে মানটা রয়েছে m + 1/m এর মান রয়েছে কত হবে, p - 2 রয়েছে। এক্ষেত্রে সমাধান করতে হবে কোনটা, বা মান নির্ণয় করতে হবে কোনটা, তাহলে m² + 1/m²। চলো দেখো এর সমাধানটা কীভাবে দেখি আমরা। এর আমি যদি কমন নিই, কত হচ্ছে ইকুয়ালস টু, তাহলে m + 1/m এর হোল স্কোয়ার মাইনাস m ইন্টু 2 ইন্টু হবে 2 ইন্টু m ইন্টু 1/m। তাহলে m তুলে দাও, কত হচ্ছে 2 পরে থাকছে, ইকুয়ালস টু m + 1/m এর মান হচ্ছে p - 2 হচ্ছে, তাহলে p - 2 এর হোল স্কোয়ার হচ্ছে, আর -2 হচ্ছে। তাহলে কত হবে, তাহলে এখানে সেই সূত্র দিয়ে করবো, a - b হোল স্কোয়ার সূত্র দেবো, কত হচ্ছে, তাহলে p² হবে p² -2 ইন্টু p ইন্টু 2 আর প্লাস 2 × 4, আর কত হচ্ছে -2 হচ্ছে, ইকুয়ালস টু কত হলো, তাহলে p মাইনাস দেখো 2 × 4 4p, p² - 4p + 4, আর মাইনাস তুলে দাও -2, কত হচ্ছে। এবার দেখো তাহলে p² কত হলো, p² মাইনাস কত হলো 4p, আর +4 থেকে -2 বাদ দাও, কত হচ্ছে +2 হচ্ছে, কত হবে p² হলো p² - 4p + 2 হলো। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্নতে কী আছে, পরের প্রশ্ন বলা হচ্ছে, তারপর a² + 1/, কোনটা হলো 7-এর এগেরটা হলো 7-এর 2, দেখো a² + 1/a² - 3 কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো। চলো আমরা একে আমরা দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করব। তাহলে রয়েছে কি, 2 দাগের প্রশ্ন রয়েছে কি, সরি দেখো a²
প্লাস 1/a² মাইনাস 3কে দুটি বর্গ অন্তরে প্রকাশ করতে হলে প্রথমে সূত্রানুযায়ী যদি জানি আমরা করি গণিতটা, তো দেখো তাহলে কী হবে, এক্ষেত্রে হবে তাহলে সূত্র হচ্ছে দেখো এভাবে, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার যদি দিতে পারবো, বা এখানে আমরা যদি সমাধান করি তাহলে a স্কোয়ার প্লাস না মাইনাস দিলাম 2 ইন্টু এ ইন্টু তাহলে 1/1 কত হবে 1/a যদি হয় 1/a প্লাস 1/a এর হোল স্কোয়ার যদি হয়, তাহলে সেক্ষেত্রে হবে দেখো তাহলে এ কেটে যাবে, তাই এদিকে যদি আমরা -1 দিই তাহলে কীভাবে হচ্ছে দেখো, এখানে এ কেটে যাবে -2 আর -1 সমান হয়ে গেছে, তাহলে এদিকে এইভাবে হবে দেখো, তাহলে a² -2 প্লাস 1/a² -1, দেখো -2 আর -1 কিন্তু যোগ করলে কত হয় মাইনাস মাইনাসে প্লাস, অর্থাৎ -3 হচ্ছে, আর -3 আমাদের প্রমাণ হয়ে গেছে, বুঝে গেছে। তাহলে কী হলো, এই টোটাল রাশিটা কী হলো বলো তো, এই টোটাল রাশিটা কী হলো a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হলো, কী হলো তাহলে a মাইনাস 1/a এর হোল স্কোয়ার আর -1 এর বর্গ আমরা দিতে পারি, তাহলে কী হলো, এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। কেমন, তাহলে কী হলো a মাইনাস 1/a এর হোল স্কোয়ার -1 এর হোল স্কোয়ার। কেমন, চলো পরের প্রশ্ন কী আছে দেখে নিই আমরা। বলেছে উৎপাদকে বিশ্লেষণ করো x² -2xy -3y², একে আমরা উৎপাদকের বিশ্লেষণ করব। চলো তাহলে উৎপাদক বিশ্লেষণ করলে অ্যান্সারটা কীরকম হবে আমরা একটু দেখে নিই। চলো তো 8 দাগের একের প্রশ্নটা কী হচ্ছে, 8 একের বলা হচ্ছে 2x² রয়েছে, দেখো 2x² মাইনাস 2xy -3y²। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করবো আমরা, উৎপাদক বিশ্লেষণ করলে 3 দুগুণে 6, অর্থাৎ 3 দুগুণে 6 হচ্ছে, 6 থেকে আমরা কী করবো 6 হচ্ছে 3 দুগুণে 6 আমরা গুণ করবো, 3 ইন্টু 2 করবো, 3 দুগুণে 6 হচ্ছে, তাহলে মধ্যপদ কত হচ্ছে 2 হচ্ছে, সরি এখানে 2 নেই, এখানে হচ্ছে x² রয়েছে, x² মাইনাস 2xy -3y², তাহলে আমরা 3 পাচ্ছি 2 পাচ্ছি না, তাহলে 3 থেকে যদি 1 বাদ দিই কত হচ্ছে 2 হচ্ছে, তাই না। তাহলে এখানে কী করবো, তাহলে x² মাইনাস কত হচ্ছে 3 - 1 এর 1 ইন্টু কত হচ্ছে xy -3y², দেখো ইকুয়ালস টু দেবো, তাহলে x² মাইনাস 3xy হবে 3xy মাইনাসে প্লাস হচ্ছে প্লাস xy, 1 এর সঙ্গে xy গুণ করছে -3y² হচ্ছে। এর আমরা এই দুটো পদ দাগ দিয়ে দেবো, কমন কী আছে দেখে নিই আমরা। যদি x এর কমন আছে, x যদি কমন নিয়ে নিতে কত হচ্ছে x -3y থাকছে, প্লাস কত হচ্ছে এখানে যদি y কমন নিয়ে কত হচ্ছে, তাহলে y আবার প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 3y হবে, আর x হবে এখানে x -3y, তাহলে কী হলো সমধর্মী রাশির একটা লেখো x -3y ইন্টু কত হচ্ছে x + y। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। তোমরা সাজিয়ে নিতে পারো, x + yটাও আগে নিয়ে আসতে পারো, আর x -3yটাকে পরে লিখতে পারো। কেমন, কথা হবে x + y ইন্টু x -3y, ঠিক আছে। চলো পরের প্রশ্ন দেখি আমরা, পরের প্রশ্ন কী বলা হচ্ছে, দেখো পরের প্রশ্ন বলেছে x8 - y8 বলা হচ্ছে, এই রাশিটা দেখো, এই প্রশ্নটা আমাদের উৎপাদক বিশ্লেষণ করব। এরকম গণিত আগের মডেল স্কুলে করে দিয়েছে, কত বলা হচ্ছে x8 - y এর 8 ইকুয়ালস টু দেবো, আমরা একে বর্গে রূপান্তর করব। কীভাবে করছে দেখো, x4 এর হোল স্কোয়ার -y4 এর হোল স্কোয়ার, তাই না। এর আমরা কী করবো, তাহলে x4 প্লাস y4 ইন্টু x4 -y4, তাই না। তাহলে কী সূত্র হলেও বলো তো, x² - b² সূত্র, তাহলে a + b ইন্টু a - b, আচ্ছা এই সূত্র অনুযায়ী আমরা গণিতটা করব বা করলাম। চলো এরপর আমরা কি করব, এরপর আমরা এই রাশিটাকে স্থির রাখবো, এটাকে আমরা পরিবর্তন করব। তাহলে x4 + y4, আর এটাকে আমরা সেরকম বর্গ রূপান্তর করবো x² এর হোল স্কোয়ার -y² এর হোল স্কোয়ার, এর দ্বিতীয় বন্ধনী দিয়ে আমরা একটু ঘিরে রাখি, ইকুয়ালস টু x4 + y এর 4 ইন্টু কী হলো, তাহলে a² - b² এই সূত্র অনুযায়ী হচ্ছে। তাহলে চলো তাহলে x² + y² ইন্টু x² - y²,
এরপর দেখো এই প্লাসটা একটু চলে এসছে, একটা বাদ চলে গেলো, এটা আবার স্থির হয়ে যাবে, এর মতো আবার স্থির হয়ে যাবে। তাহলে x4 প্লাস ওয়াইয়ের 4 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। আচ্ছা, এবার চলো, এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। কেমন? চলো পরের প্রশ্ন কী আছে দেখে নিই আমরা। পরের প্রশ্ন রয়েছে দেখো যে 9 দাগের প্রশ্ন চলে এলাম আমরা। 9 দাগের প্রশ্ন কী বলা হচ্ছে? 9 দাগের প্রশ্ন বলেছে কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 3:2 এবং পরিসীমা হচ্ছে 160 মিটার। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। চলো আমরা এটা করে ফেলি খুব দ্রুত। খুব সহজ প্রশ্ন। চলো কী বলা হচ্ছে এখানে, বলছে কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত বলা হয়েছে। তাহলে ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 3x ও 2x মিটার। যদি আমরা একটা আয়তক্ষেত্র অঙ্কন করি, তার অনুপাত বলা আছে 3:2 অনুপাত, মানে কি 3x হবে দৈর্ঘ্য আর 2x হবে কি প্রস্থ। তাহলে চলো এর পরিসীমা বলা হয়েছে, এবং পরিসীমা কত দেওয়া আছে? পরিসীমা সমান কত হবে? 160 মিটার। তাহলে অতএব প্রশ্নানুসারে পরিসীমা সূত্র কি জানি আমরা? 2 ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য মান কত আছে? 3x আছে, 3x প্লাস 2x ইকুয়ালস টু 160। এটা হচ্ছে পরিসীমা সূত্র হলো। বা 2 ইন্টু এই দুটোকে যোগ করবো, কত হচ্ছে? ইন্টু 3 2 5, 5x ইকুয়ালস টু কত হবে? 160। বা 5x ইকুয়ালস টু 160 বাই কত হচ্ছে? 2, 2 আসছে 16, 0 কত হচ্ছে? 80 হলো। কত হলো? ইকুয়ালস টু 80 হলো। বা x ইকুয়ালস টু কত হবে? 80 বাই 5, 5 একে 5, 5 3 8, 3 30, 5 6 30, কত হলো? 16 হলো। তাহলে অতএব x ইকুয়ালস টু কত হলো? 16 বেরোলো। x ইকুয়ালস টু কত হবে? x ইকুয়ালস টু 16। তাহলে এরপর দৈর্ঘ্য কত হয়েছে? অতএব দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য সমান কত? 3x ছিল, অর্থাৎ 16 গুণিতক 3 সমান কত হবে? 16 3 48, 48 কি আছে? মিটার। 48 মিটার হয়েছে। আর প্রস্থ কত হবে? 2 আছে, তাহলে 16 গুণিত কত হবে? 2, 16 দুগুণে 32, 32 মিটার। তাহলে দৈর্ঘ্য পেয়েছি কত হবে? 48 মিটার। প্রস্থ পেয়েছি কত হবে? 32 মিটার। দৈর্ঘ্য কত? 48 মিটার এবং প্রস্থ কত পেয়েছে? 32 মিটার। অতএব ক্ষেত্রফল কত হবে? তাহলে অতএব ক্ষেত্রফল সমান কত হবে? ক্ষেত্রফল সমান কত হবে? দ্বিগুণিত প্রস্থ, দৈর্ঘ্য কত হবে? 48 আছে গুণিতক 32 আছে, কত হবে? অ্যান্সার তোমাদের কত হবে? গুণ করে ফেলবে। 48-এর সঙ্গে 32 কি আছে? একক দেবে কি? বর্গ মিটার দেবে, বর্গ মিটার। তাহলে ক্ষেত্রফল কত হলো? তাহলে ক্ষেত্রফল কত হলো বলো তো? ক্ষেত্রফল তোমরা 48 সঙ্গে 32 গুণ করলে কত অ্যান্সার হবে? তাহলে 1536 বর্গমিটার হবে। 1536 বর্গমিটার। 1536 বর্গমিটার। তোমরা একটু গুণ করে নেবে, কেমন? গুণ করে 48 সঙ্গে 32 গুণ করে দেখো 1536 বর্গমিটার হয় কিনা, কেমন? তাহলে তোমাদের বেরিয়ে গেল ক্ষেত্রফল কত। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলো 1536 বর্গমিটার। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন সমাধান করতে বলা হয়েছে। দেখো সমাধান করতে বলা হয়েছে, দেখো সমাধান করো। কি বলা আছে? 3x প্লাস 1/16 প্লাস 2x মাইনাস 3/7 ইকুয়ালস টু বলা আছে। এই মানগুলো দেওয়া আছে, একে সমাধান করতে হবে। চলো সমাধানটা আমরা করে ফেলি। তাহলে কি রয়েছে মানটা আমরা দেখে নিই একটু। মানটা রয়েছে দেখো যে 3x প্লাস 1 বাই কত হবে? 16 প্লাস কত হচ্ছে? 2x মাইনাস 3 বাই কত হচ্ছে? 7 ইকুয়ালস টু কত হচ্ছে? x প্লাস 3 বাই কত হচ্ছে? 8 মাইনাস কত হচ্ছে? 1 মাইনাস 3x বাই কত হচ্ছে? 10 ইকুয়ালস টু দেবো আমরা। তাহলে সঠিক হয়েছে কিনা তোমরা একটু মিলিয়ে নাও। তাহলে 3x প্লাস 1/16 প্লাস 2x মাইনাস 3/7 ইকুয়ালস টু x প্লাস 3/8 মাইনাস 1 মাইনাস 3x/10। চলো এবার আমরা সমাধান করব। বা
তাহলে আমরা দেখতে পাচ্ছি সবগুলো রাশি কিন্তু দেখতে পাচ্ছি হরগুলো কী করবো একদিকে লসাগু করে ফেলবো। তাহলে হরগুলো যদি লসাগু করে ফেলি, দেখো কী কী হর আছে, যে 16 আছে, 16, 7, আর কত আছে 8 আর 10, সবগুলো রাশি কিন্তু আমরা সবগুলো হরগুলো আমরা লসাগু করবো। দেখতে পাচ্ছি 16, 7, 8, 10 আমরা 2 দ্বারা বিভাজ্য করবো। 2 8 16, 7 নামাও, 2 4 8 আর 2 5 10 দেখতে পাচ্ছি। আবার 2 দিয়ে 4 আর 8 কাটবে, 2 4 8, 7, 2 2 4 আর 5 কত হলো 4 2 8 আর 2 2 4, আবার 2 দ্বারা দাও, 2 2 7 আর 2 1 2 কত 5। তাহলে কত হলো ইকুয়ালস টু দিলাম 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 5, কটা 2 আছে, 3টে 2 আছে, আর একটা 2 গুণিতক দিয়ে দিলাম, কটা 2, 1 2 3 4 4টে 2 আছে, 1 2 3 4 4টে 2 গুণিতক 7 হয়েছে। তাহলে কত হলো 7 5 হলো 7 5 আর 4টে 2 1 2 3 4 হয়েছে। এবার আমরা গুণ করি। 5 দুগুণে 10, আমরা সহজ যেটা হয় সেভাবে গুণ করবো। 5 দুগুণে 10, 10 7 70, 70 দুগুণে 7 দুগুণে 14, 140, 140 দুগুণে কত হবে 280, 280 140 দুগুণে 280, 280 দুগুণে কত হবে 200 0, 8 দুগুণে 16 6 তাহলে 1, 2 দুগুণে 4, 1 5, 560 কত হলো 560 বেরিয়েছে। আমরা কী করবো এই লসাগু মানটা কী করবো, এই লসাগুটা আমরা 560 কী করবো 560 আমরা প্রতিটি পদের মধ্যে আমরা গুণ করবো। ঠিক আছে কিনা লসাগুটা একটু মিলিয়ে নিয়ে দেখি চলো। বলেছে 2 4 2 8 16, প্রথমে সংখ্যাগুলো কি ঠিক ছিল 16 7 8 10, তাহলে 2 8 16, 7 নামাও, 2 4 8, 2 5 10, 2 4 8, 7 নামাও, 2 2 4 হচ্ছে 5 নামাও, 2 2 2 4, 7 নামলো, 2 2 2 1 2 আর 5 নামলো, কত নামলো কটা দিয়ে পেলাম 1 2 3 4 4টে 2, 1 2 3 4 4টে দিয়ে পেলাম, আর 7 আর 5, তাহলে 35 দুগুণে 70 হলো, 70 7 দুগুণে 14 140, 140 দুগুণে কত 280, 280 দুগুণে কত হবে 560, কত হলো 560। ঠিক আছে লসাগুটা। চলো এবার আমরা এই লসাগু মানটা প্রতিটি পদের সঙ্গে আমরা গুণ করব। তাহলে কত হবে 560 গুণিতক এই রাশিটা টোটালটার সঙ্গে গুণ করব 3x + 1/16 প্লাস করব, প্লাস আবার এই রাশিটার সঙ্গে আবার গুণ করব 560 গুণিতক 2x - 3/7, আমরা ব্র্যাকেটটা দিয়ে রাখি সুবিধা হবে, ইকুয়ালস টু কত আছে 560 গুণিতক কত হবে x + 3 বাই কত আছে 8, আবার মাইনাস দেব, মাইনাস দিই চলো, -560 গুণিতক 1 - 3x বাই কত হবে 10, এখানে ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম। চলো এবার আমরা করছি কার্ডি করি। তাহলে 16 16 × 32, 16 × 48, 48 কত হচ্ছে, আর 560-এর সঙ্গে 16, তাহলে 16 লসাগু কোথায় আছে 16 বাদ দিই, তাহলে লসাগু 16 কোথায় আছে, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16 বাদ দিয়েছে 35 হচ্ছে, 35 আর 16 গুণ করলে কত হচ্ছে 560, কত হবে 35। 7 আছে, 7 কোথায় আছে 7 বাদ দিই, 7 কোথায় আছে এখানে 7 আছে, 7টা বাদ দিলে কত হচ্ছে 10, 10 দুগুণে 20, 20 দুগুণে 40, 40 দুগুণে কত হবে 80, 80 হবে, 8 7 56, 80 হবে, আর 8 8 6 8 7 56, 8 7 56 শূন্য হচ্ছে 10, শূন্য কাটো 56 হচ্ছে। তাহলে এবার আমরা কী করব, এরা করছি দেখো এই 35 থাকলো, 35-এর সঙ্গে কত হবে 3x + 1 আমরা গুণ করব, আবার 80 হচ্ছে প্লাস 80-র সঙ্গে আমরা 2x - 3 গুণ করব, ইকুয়ালস টু 70-এর সঙ্গে আমরা কী গুণ করব x + 3 গুণ করব, আর মাইনাস 56 আছে, 56-এর সঙ্গে কত গুণ করব 1 - 3x আছে। এবার আমরা কী করব, বা এবার প্রতিটা গুণ করব, কী করব 35 সঙ্গে 3x - +1 এর গুণ করব, তাহলে 35 3 কত 5 3 15, 5 হাতে 1, 5 3 15, 5 হাতে 1 থাকলো, 3 3 9 1 10, 105, 35 3 105 হলো, x হলো প্লাস 35 1 35 প্লাস দেবো, 8 2 16 160 x মাইনাস 8 3 24 240 হচ্ছে 40, তাহলে ইকুয়ালস টু 7 7 70 x প্লাস 7 3 21 210 মাইনাস 56 1 56, আর মাইনাসে মাইনাসে কী হলো, মাইনাসে মাইনাসে কী হলো
আচ্ছা মাইনাস মাইনাসে প্লাস হলো প্লাস, আর 6 3 18 8, 6 3 18 8, 6 3 18 8 হাতে 1, 5 3 15 কে 16, 168x, 168x হয়ে গেছে। তাহলে ঠিক আছে, গুণটা 6 3 18 8 হাতে 1, 5 3 15 কে 16, 168x হয়ে গেছে। আমরা এক্স সম্পন্ন রাশিগুলো আমরা একদিকে দেখবো, এক্সগুলো কোথায় আছে, এখানে আছে একটা, এখানে একটা আছে, এখানে একটা পাচ্ছি, আর এখানে একটা পাচ্ছি। আমরা একদিকে লিখবো, তাহলে 105x এখানে প্লাস আছে, প্লাস 160x আদার গেছে, এদিকে প্লাস 70x আছে, মাইনাস 70x হবে, এখানে প্লাস 168x আছে, মাইনাস 168x ইকুয়ালস টু, এখানে কত আছে 210 বিয়োগ 56, এখানে একটা যাবে মাইনাস কত হবে মাইনাস 35, এদিকে হবে প্লাস হবে প্লাস 240, এখানে প্লাস 35 ছিল, এদিকে এলে মাইনাস 35 হয়েছে, আর মাইনাস 240 ছিল, এদিকে হলে প্লাস 240 হবে। বা এই টোটাল রাশিগুলো প্রথমে যোগ করো, এই দুটো রাশি যোগ করো, 105-এর সঙ্গে 160 যোগ করো, এক্সেস যোগ করো, কত হচ্ছে 265, কত হচ্ছে 265x, আর মাইনাস আর মাইনাস মাইনাসে প্লাস সংখ্যাতে যোগ করো, যোগ করলে কত হবে মাইনাস, কত হবে মাইনাস 70-এর সঙ্গে 168 যদি যোগ করি কত হবে, তাহলে কত হবে এক্ষেত্রে এক্ষেত্রে তোমাদের এক্ষেত্রে কত হবে 238 হবে, 70-এর সঙ্গে 168 যদি যোগ করি তাহলে মাইনাস 238 হবে, 38x ইকুয়ালস টু, আর 210 প্লাস আছে আর এই প্লাস আছে, অর্থাৎ কত হবে এক্ষেত্রে, তাহলে কত হবে 450 হবে, 450, আর মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ সাইন মাইনাস, যোগ করলে কত হবে 91, 56-এর সঙ্গে 35 যোগ করলে কত হবে 91 হবে, 91। তাহলে এবার আমরা কী করব, বা তাহলে এখানে বাদ দেব 265x থেকে আমরা 238x বাদ দিলে কত হবে 27x হচ্ছে, ইকুয়ালস টু কত হবে 450 থেকে যদি এখানে 91 বাদ দিই কত হবে 359 হবে, 359, বুঝছো? তাহলে চলো, বা x ইকুয়ালস টু কত হবে 359 বাই কত হবে 27, এবার 259কে যদি আমরা 27 দিয়ে ভাগ করি তাহলে 359কে যদি আমরা 27 দিয়ে ভাগ করি কত হচ্ছে 87কে 27 হচ্ছে কত নামবে আমার 8 নামবে, 8 7 15, 8 আর 9, তাহলে 27 3 কত হবে, 27 3 কত হবে 81, 27 3 81 কত নামবে 8, কত হলো 13 পূর্ণ 8/7, তাহলে কত হবে, অতএব এক্স ইকুয়ালস টু কত হবে, তাহলে 13 পূর্ণ 8/27 বা 27-এর 8, বুঝেছো? এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন কী আছে দেখে নিই একটু আমরা, পরের প্রশ্ন কী বলা হচ্ছে, পরের প্রশ্ন বলা হচ্ছে দেখো যে 10 থেকে দেখো যে 10 থেকে জ্যামিতি আমরা দেখতে পাচ্ছি, জ্যামিতিগুলো তোমরা অবশ্যই পারবে, অতি সহজ জ্যামিতি, আমি তা করে দিচ্ছি না। ABC একটি ত্রিভুজ অঙ্কন করো যার BC এত সেমি, আর ABC কোণ 60 ডিগ্রি, তাহলে ACB বলছে 30 ডিগ্রি। তাহলে এদিকে যদি আমরা একটা ত্রিভুজ যদি অঙ্কন করি এক্ষেত্রে কী হবে, তাহলে BC বলা হচ্ছে আমাদের, BCর মান বলছে, তাহলে ত্রিভুজের BCর মানটা বলা হচ্ছে কত, ত্রিভুজটির BCর মান বলছে, তাহলে BC বলছে BC ইকুয়ালস টু 5.5 সেমি, আর কি মান বলা হচ্ছে, তাহলে ABC কোণ বলা হচ্ছে কত ডিগ্রি 60 ডিগ্রি, আমরা প্রত্যেকে 60 ডিগ্রি অঙ্কন করতে পারি, তাহলে বলা হচ্ছে ACB ইকুয়ালস টু কত বলা হচ্ছে 30 ডিগ্রি বলা হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের জ্যামিতি অঙ্কনটা অতি সহজ হবে, তোমরা 60 ডিগ্রি কোণটা পেন্সিল কম্পাসের সাহায্যে অঙ্কন করে নেবে, 60 ডিগ্রি কোণ, তাহলে 60 ডিগ্রি কোণ যদি অঙ্কন করে নাও সেক্ষেত্রে কী হবে, বলছে BC বাহু বলা আছে, তোমরা ভূমি BC দিয়ে দাও, BC হচ্ছে BC দিয়ে দাও, BC ভূমি কত সেমি, তোমরা প্রথমে স্কেল দিয়ে BC অর্থাৎ 5.5 সেমি কেটে নিয়ে তোমরা পেন্সিল কম্পাসের সাহায্যে মেপে BCটা কেটে নাও, কত হবে 5.5 সেমি হলে 60 ডিগ্রি কোণের উপর, আর বলছে ACB কোণ অর্থাৎ C কোণ বলছে 30 ডিগ্রি, এই কোণটা 30 ডিগ্রি অঙ্কন করবে, তাহলে 60-এর অর্ধেক 30, তোমরা পেন্সিল কম্পাসের সাহায্যে 30 ডিগ্রি কোণটা কেটে নেবে, কেটে নিয়ে এটা 30 ডিগ্রি হয়ে গেলো, কত হলো, তাহলে আমাদের ACB কোণ 30 ডিগ্রি হলে এবং ABC 60 ডিগ্রি হলে এবং BC 5.5 সেমি হলে এক্ষেত্রে আমাদের ত্রিভুজ অঙ্কনটা অতি সহজ হবে, তোমরা পেন্সিল কম্পাসের সাহায্যে এটা প্র্যাকটিস করো। চলো পরের প্রশ্ন দেখি আমরা, পরের প্রশ্ন বলেছে একটি আয়তক্ষেত্রের PQRS অঙ্কন করো যার PQ ইকুয়ালস টু 4.2 সেমি এবং RQ ইকুয়ালস টু 6.7 সেমি। দেখো আমরা দেখতে পাচ্ছি আয়তক্ষেত্র কীভাবে অঙ্কন হয়, আমরা জানি আয়তক্ষেত্রে এইভাবে অঙ্কন হচ্ছে,
আয়তক্ষেত্রটা ঠিক এরকম অঙ্কন হয় আমাদের, আমরা জানি যে দৈর্ঘ্য এক জোড়া প্রস্থ থাকবে, তাকে বলা হয় আয়তক্ষেত্র। তাহলে এই ক্ষেত্রে বলা হচ্ছে প্রথমে তোমরা কী অঙ্কন করতে বলছে, বৃহত্তর বাহু হচ্ছে দৈর্ঘ্য কত বলা আছে, দৈর্ঘ্য বলা আছে 6 বলছে আর কিউ ইকুয়ালস টু সমান বলছে 6.7 সেমি। আর এটা বলা আছে পি কিউর মান বলা আছে, পি কিউ সমান কত বলছে, পি কিউ 4.2 সেমি, পি কিউ বলা আছে, আর কিউ আর পি কিউ বলা আছে। কেমন? তাহলে তোমাদেরকে এইভাবে অঙ্কন করতে হবে। তাহলে প্রথমে পি কিউ বলছে আর কিউটা ধরো মনে করো আর কিউ বাহুটা হচ্ছে এইটা, প্রথমে এইটা তোমরা পেন্সিল কম্পাসের সাহায্যে কেটে নেবে তোমরা। আর কিউ বলা হচ্ছে কত, 6.7 সেমি। আর পি কোনটা হবে, পি কিউ ধরো এটা পি কিউ মান দিলাম, এটা হচ্ছে পি কিউ কত হচ্ছে 4.2। তাহলে এখানে তোমরা অর্থাৎ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি কোণ অঙ্কন করে এর উপর কেটে নেবে 4.2 কেটে নিলে। কেমন? এই বিন্দুর উপর অর্থাৎ কিউ বিন্দুতে তোমরা 90 ডিগ্রি সমকোণ অঙ্কন করবে, অঙ্কন করে সেটা 4.2 সেমি কেটে নাও। প্রথমে কিন্তু পেন স্কেলের সাহায্যে তোমরা 4.2 সেমি আর বলা আছে, আর বলছে 6.7 সেমি তোমরা কেটে নেবে পেন্সিল স্কেলের সাহায্যে এই মানগুলো এই যে টেনে নিলে। তারপরে পেন্সিল কম্পাসের সাহায্যে তোমরা মানগুলো কেটে নিয়ে তোমরা এখানে অলরেডি কেটে দেবে, বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে পি কিউ আর এরপর কী বলা আছে এস, এই বিন্দুটা এস দিয়ে দেবে, ঠিক আছে? তোমরা ফাঁকা জায়গায় এরকম একটা প্র্যাকটিস করে নেবে, নেওয়ার পর তোমরা কিন্তু পেন্সিল কম্পাস স্কেলের সাহায্যে তোমরা কিন্তু আয়তক্ষেত্রটা অঙ্কন করে ফেলতে পারবে, ঠিক আছে? চলো পরের প্রশ্ন কী বলা আছে, একটি চতুর্ভুজ বলা আছে। দেখো একটি চতুর্ভুজ সেন্ট অঙ্কন করো, যার এস এ বলা আছে 5.46 সেমি, আর এ এন বলা আছে 4.5 সেমি, আর এস এ ডি কোণ বলা আছে 35 ডিগ্রি, আর এস এ এন কোণ বলা আছে 75 ডিগ্রি। কেমন? এর উপর তোমাদেরকে একটা এস এ এন ডি সেন্ট তোমাদের একটা চতুর্ভুজ অঙ্কন করতে হবে, বুঝা যাচ্ছে? তাই প্রথমে তোমরা একটু প্র্যাকটিস করো না, কী কী মান আছে প্রথমে লিখে ফেলো। কী কী মান দেওয়া আছে এখানে দেখো, বলা আছে এস এ বলা হচ্ছে কত বলছে 5.6 সেমি বলা আছে, আর এ এন বলা হচ্ছে কত হবে, এ এন 4.5 সেমি বলা হচ্ছে, আর কোণ দুটো বলা হয়েছে এ এস ডি কোণ বলা হচ্ছে, তোমাদের 45 ডিগ্রি বলা হচ্ছে, আর একটা বলা হচ্ছে আর এস এ এন কোণ বলা হচ্ছে কত 75 ডিগ্রি। তাহলে এবার আমরা যদি আরেকটা বলা আছে এ এন ডি বলা আছে, এ এন ডি কোণ, তিনটে কোণ রয়েছে, এ এন ডি কোণ বলা হচ্ছে 110 ডিগ্রি। প্রথমে এই তিনটি কোণের মান তোমরা চাঁদার সাহায্যে কেটে নিতে পারো, বোঝা যাচ্ছে? 45 ডিগ্রি কোণটা অতি সহজ হচ্ছে এ এস ডি কোণ বলা হচ্ছে। তাহলে এবার দেখো সেন্টের বলা আছে এস এ এন ডি সেন্ট, এরকম চতুর্ভুজটা কীভাবে অঙ্কন করবে, এগুলো মানগুলো বসাতে পারবে, তোমরা রাফ করে নেবে, রাফে দেখে নাও। ধরো প্রথমে এ এস ডি সেন্ট বলা আছে এস এ এন ডি চতুর্ভুজটা মূলত কী হয়, এস এ এন ডি এন ডি, বুঝেছে? এখানে কি বলা আছে দেখো, এস এ এন ডি বলা আছে, এখানে কোণগুলো লক্ষ্য করো, আগে প্রথমে কোণগুলো লক্ষ্য করো। কোণ বলছে একটা 45 ডিগ্রি বলছে, এ এস ডি কোণ বলা আছে, এখানে এ এস ডি কোণ, এখানে চতুর্ভুজ যেহেতু বলা আছে এস এ এন ডি বলা আছে, এ কোণ বলা আছে এস কোণ, 45 ডিগ্রি, কোন কোণটা হবে, এই কোণটা 45 ডিগ্রি অঙ্কন করবে, এই কোণটা তোমরা 35 ডিগ্রি অঙ্কন করবে। তারপর বলছে এ কোণ 75 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা হবে 75 ডিগ্রি, বুঝে গেছে? এই কোণটা 75 ডিগ্রি হবে। আর তারপরে হচ্ছে এ এন ডি, তাহলে এ এন ডি এই কোণটা কত হবে 110 ডিগ্রি, এই কোণটা হবে কত 110 ডিগ্রি কোণ হবে। আর বাহুর মান বলা আছে কোনটা, এ এন বাহু কোনটা আছে, এ এন বাহু হচ্ছে 4.25 সেমি, আর এস এ বলছে এ এন বাহু হচ্ছে 4.5 সেমি, আর এস এ বাহু হচ্ছে মান হচ্ছে 5.6 সেমি, এস এ বাহু হচ্ছে 5.6 সেমি। তাহলে তো তোমাদের প্রথমে কোন বাহুটা অঙ্কন করতে হবে, প্রথমে এস এ বাহুটা, অর্থাৎ তোমরা স্কেলের সাহায্যে তাহলে 5.6 সেমি কেটে নাও, কেটে নেওয়ার পর তোমরা পেন্সিল কম্পাসের সাহায্যে এই মানটা এস এ কেটে নাও, এটা কত হলো 5.6 সেমি হয়ে গেলো। তাহলে এই কোণের উপর 75 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে, তখন তোমরা চাঁদার সাহায্যে কিন্তু একটা 75 ডিগ্রি কোণও তোমরা অঙ্কন করে নেবে। তাহলে কেটে নাও, কেটে নিয়ে এর মানটা নিয়ে কী করবে, এই 75 ডিগ্রি কোণটা অঙ্কন করবে। বেশ 45 ডিগ্রি কোণটা অবভিয়াসলি তোমরা পারবে, কারণ 90-এর অর্ধেক 45 কোণটা অঙ্কন করলে, তাহলে এই 75 ডিগ্রি কোণটা অঙ্কন করার পর তোমরা কী হচ্ছে
এটা 4.5 সেমি পেন্সিল কম্পাস সাইজ কেটে নাও। 4.5 সেমি মাপ নিয়ে নাও, 4.5 সেমি মাপ নিয়ে নাও, নিয়ে এখানে বসে কেটে দাও। কেটে দিলে 4.5 সেমি হয়ে যাবে, বোঝা গেছে? এবার তোমরা কী করবে, 4.5 সেমি এই কোণের উপর এই কোণকে, এই বাহুটাকে লক্ষ্য রেখে এইখানে পেন্সিল কম্পাসের কাঁটা বসিয়ে তোমরা 75 ডিগ্রি কোণটা কেটে নেবে। 75 ডিগ্রি কোণটা কেটে নেবে, বুঝেছো? কেটে নেওয়ার পর তোমরা এনডি যোগ করবে, বুঝেছো? তো যোগ করার পর তাহলে বলা হচ্ছে এখানে 45 ডিগ্রি কোণ বলা হচ্ছে, এটা হচ্ছে 5.6 সেমি, এটা হচ্ছে 4.5 সেমি। কেটার পরে 75 ডিগ্রি কোণ যে অঙ্কন করলে এটা কিন্তু ওয়েসলে যুক্ত হয়ে যাবে। এই 45 ডিগ্রি বাহু আর 110 ডিগ্রি বাহু, এই 110 ডিগ্রি এটা হবে বলে এই দুটো কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে, বোঝা গেছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কী বলা হচ্ছে দেখিয়ে নিই আমরা। পরের প্রশ্ন বলা হচ্ছে বর্গক্ষেত্র ও রম্বসের পার্থক্য লেখো, সমদ্বিবাহু ট্রাপিজিয়াম কাকে বলে? বলা হচ্ছে বর্গক্ষেত্র ও রম্বসের মধ্যে পার্থক্য। কত মার্কস দেওয়া আছে দেখো, 2+1 দেওয়া আছে, 2+1 দেওয়া আছে। সুতরাং কী করবো আমরা, প্রথমে বর্গক্ষেত্র ও রম্বসের পার্থক্য লিখবো, তারপরে বলা হচ্ছে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম কাকে বলে। চলো আমরা এঁকে দেখি। তাহলে এক্ষেত্রে দেখো, বর্গক্ষেত্র ও রম্বসের পার্থক্য করতে হলে তোমাদের টেক্সট বইয়ে 237 নম্বর পৃষ্ঠায় আছে, তোমরা সহজে পারবে। আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এখানে রম্বস দেওয়া আছে, রম্বসের সংজ্ঞা দেওয়া আছে, আর এখানে বলা আছে বর্গক্ষেত্রের সংজ্ঞা দেওয়া আছে। তোমরা কিন্তু প্রথমে সংজ্ঞা দুটো দিয়ে দিবে, একদিকে রম্বসের সংজ্ঞা দেবে এবং তার একটা চিত্র অঙ্কন করে দেবে, তারপরে অপরদিকে বর্গক্ষেত্রের সংজ্ঞা দিয়ে দেবে, তার একটা চিত্র অঙ্কন করে দেবে। এটা পার্থক্য দেখো, পার্থক্য হিসাবে দেখো রম্বসের পার্থক্য দেখো, রম্বসের ক্ষেত্রে বিপরীত কোণগুলির পরিমাপ সমান হবে, এটা একটা পার্থক্য পেলাম। আর এখানে বলা আছে আর বর্গক্ষেত্রের ক্ষেত্রে এর প্রতিটি কোণের পরিমাপ কিন্তু সমান হবে, এর বিপরীত কোণগুলি সমান হবে। রম্বসের ক্ষেত্রে বিপরীত কোণগুলির পরিমাপ সমান হবে, এক্ষেত্রে প্রতিটি কোণ কিন্তু সমান হবে, প্রতিটি কোণের পরিমাপ 90 ডিগ্রি হবে। আর এর প্রতিটি কোণের পরিমাপ কিন্তু 90 ডিগ্রি হবে না, পরিমাপ সমান হবে না, বুঝেছো? এ শুধুমাত্র বিপরীত কোণগুলি সমান হবে। তো বলেছে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য কী হবে বলো তো? কর্ণদ্বয়ের দৈর্ঘ্য কিন্তু অসমান হবে, কর্ণদ্বয়ের দৈর্ঘ্য অসমান হবে। এক্ষেত্রে কিন্তু এই বর্গক্ষেত্রের ক্ষেত্রে কর্ণদ্বয়ের সুদৈর্ঘ্য কিন্তু সমান হবে, কী হবে? সমান হবে। বর্গক্ষেত্রের ক্ষেত্রে বর্গক্ষেত্রে কর্ণদ্বয় কি পরস্পর সমান হবে, এই দুটি পার্থক্য তোমরা দিয়ে দিতেই পারো, বুঝেছে? তাহলে এখানে দুটো পার্থক্য পেয়ে গেছে। তো কী হচ্ছে দেখো, এখানে বলছে এখানে এই দুটি পার্থক্য খুব গুরুত্বপূর্ণ, এই দুটি পার্থক্য থাকবে, আর বাদ বাকি দুটো হচ্ছে কী হবে? সাদৃশ্য হবে। 1 নম্বর আর 4 নম্বর সাদৃশ্য হবে রম্বসের ক্ষেত্রে আর বর্গক্ষেত্রের ক্ষেত্রে। আর পার্থক্য কোনটা হবে? 2 আর 3-এর পার্থক্যটা থাকবে। এক্ষেত্রে 2 নম্বরও পার্থক্য, এক্ষেত্রে 3 নম্বরও পার্থক্য, বোঝা গেছে? প্রথমে তোমরা কী করবে, রম্বস ও বর্গক্ষেত্রের সংজ্ঞা দিয়ে দেবে, সংজ্ঞা এখানে দেওয়া আছে, সংজ্ঞা দেওয়া আছে। আর এদিকে বলা আছে বর্গক্ষেত্রের সংজ্ঞাটাও দেওয়া আছে, চিত্রটা অঙ্কন করে দেবে। রম্বসের সংজ্ঞা কী বলা আছে দেখো, যে সামান্তরিকের একজোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান তা রম্বস বলে। আর অপরটা বলেছে যে আয়তক্ষেত্রের একজোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান তাকে বলে বর্গক্ষেত্র। তো চিত্র কিন্তু অঙ্কন করে দেবে, রম্বসের চিত্র অঙ্কন করবে, আর কি রম্বসের চিত্রটা অঙ্কন করবে, আর বর্গক্ষেত্রের চিত্রটাও অঙ্কন করে দেবে। আর তারপরে পার্থক্য দুটো রয়েছে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, হলো সংজ্ঞাটা 1 নম্বর আর 2 নম্বর আর 3 নম্বর, বোঝা গেছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন বলেছে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম কাকে বলে? তার সঙ্গে একটা প্রশ্ন ছিল, সমদ্বিবাহু ট্রাপিজিয়াম কাকে বলে। চলো আমরা এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা রয়েছে তোমাদের রয়েছে 231 নম্বর পৃষ্ঠায় সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের সংজ্ঞা রয়েছে। দেখো, যে ট্রাপিজিয়ামের তির্যক বাহুগুলি দুটির দৈর্ঘ্য সমান সেই ট্রাপিজিয়ামকে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম বলা হয়। তাহলে কোন দুটি বাহু তির্যক সমান হবে বলো তো? কোন দুটি বাহু? এই ট্রাপিজিয়াম লক্ষ্য করো, এই ট্রাপিজিয়াম দেওয়া আছে না, এই ট্রাপিজিয়ামের এই দুটি বাহু সমান হবে, এই দুটি বাহু কিন্তু পরস্পর সমান হবে। আর এই এ বি আর ডি সি যদি সমান্তরাল সরলরেখা হয়, সেক্ষেত্রে এই তির্যক বাহুদ্বয় পরস্পর সমান হতে হবে, বোঝা গেছে? তাহলে সংজ্ঞাটা আরেকবার দেখো, কি বলেছে? যে ট্রাপিজিয়ামের তির্যক বাহু দুটির দৈর্ঘ্য সমান হয় সেই ট্রাপিজিয়ামকে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম বলে, বুঝেছে? চলো পরের প্রশ্ন দেখি কী আছে। পরের প্রশ্ন আছে সামান্তরিকের 3টি ধর্ম লেখো। সামান্তরিকের 3টি ধর্ম। চলো আমরা সামান্তরিকের 3টি ধর্ম দেখি। দেখো, সামান্তরিক কাকে বলে প্রথমে এদিকে দেওয়া আছে, চিত্র দেওয়া আছে, আর সেই সঙ্গে দেওয়া আছে এই 4টি ধর্ম আছে। এখানে 3টি বলা আছে, বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হতে হবে, সামান্তরিকের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হতে হবে। 2 নম্বর হচ্ছে বিপরীত কোণগুলির পরিমাপও সমান হবে। আর বলা আছে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য কিন্তু সর্বদা অসমান হবে। আর সেই সঙ্গে 4 নম্বর হচ্ছে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ অর্ধেক করবে। এর মান যা হবে এর মান তা হবে, আর এর মান যা হবে এর মান তা হবে, অর্থাৎ সমদ্বিখণ্ডিত করবে। অর্থাৎ বোঝা গেছে? এইটাগুলো যদি দৈর্ঘ্য 10 হয়, এই অংশ 5 হবে, এই অংশ 5 হবে। আর এইটাগুলো দৈর্ঘ্য যদি 8 হয়, এক্ষেত্রে এইটুকু হবে 4 আর এইটুকু হবে 4, বোঝা গেছে? এসি যদি 8 সেমি হয়, এই ক্ষেত্রে যদি আমরা ও বসিয়ে দিই, এক্ষেত্রে হবে এ ও
4 সেমি আর সিও 4 সেমি। আর এটা যদি 10 হয়, বিডি যদি 10 সেমি হয়, এক্ষেত্রে হবে বিও হবে 5 সেমি আর ডিও হবে 5 সেমি। বুঝা গেছে? চলো ধর্মটাও জানা গেল। চলো পরের প্রশ্ন কী বলা আছে? ঘূর্ণন প্রতিসম কোণ ও ঘূর্ণন প্রতিসম মাত্রা কাকে বলে? দেখো এখানে লক্ষ্য রাখো, এখানে বলা আছে ঘূর্ণন প্রতিসাম্য বলা আছে। 3টি সংজ্ঞা তোমরা সহজে বুঝতে পেরে যাবে। ঘূর্ণন প্রতিসাম্য কোণ আর হচ্ছে ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা। এই 3টি আমি তোমাদেরকে একটু পরে বুঝিয়ে দিচ্ছি। ঘূর্ণন প্রতিসাম্য দেখো কাকে বলে? কোনো বস্তু বা জ্যামিতিক চিত্রের অভ্যন্তরস্থ একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে চিত্রটিকে বা বস্তুটিকে ঘড়ির কাঁটার দিকে কিংবা বিপরীত দিকে ঘুরিয়ে ঠিক আগের মতো দেখানোকে ঘূর্ণন প্রতিসাম্য বলা হয়। দেখো জ্যামিতিক চিত্রের ওই নির্দিষ্ট বিন্দুটিকে ঘূর্ণন কেন্দ্র বলে। কোনটা আমরা বলবো? দেখো এখানে উপরের চিত্রটা লক্ষ্য করো। দেখো এই চিত্র দেখো তোমাদের টেক্সট বইতেও রয়েছে এই চিত্রটা। একটা পিচ বোর্ডের মধ্যে 4টি খোপ আছে, বিন্দুটা কিন্তু এখানে রয়েছে। এখানে একটা বিন্দু রয়েছে, এই বিন্দুটাকে একবার ঘুরে দিলে এই বিন্দুটা এইদিকে চলে আসছে, অর্থাৎ 90 ডিগ্রি আবর্তন করছে। আর এইদিকে দেখো আরেকবার যদি ঘুরিয়ে দিই তাহলে একে আবার 90 ডিগ্রি কোণ আবর্তন করছে, এইদিকে চলে এলো। আবার একবার যদি ঘুরে দিই এটা আবার 90 ডিগ্রি কোণ আবর্তন করছে। আবার একবার যদি একবার ঘুরে দিয়ে আবার এইদিকে চলে এলো, অর্থাৎ 360 ডিগ্রি রাউন্ড করে এলো, অর্থাৎ 360 ডিগ্রি কোণে ঘুরে এলো। কেমন? একে বলা হয় কি, এই যে মাঝের যে বিন্দুটা বলা আছে ঘূর্ণন, ওটাকে মাঝেরটাকে কি বলবো? ও বলবো। এই যে এই মাঝেটাকে বলা হবে ও। এই ও বিন্দুকে কেন্দ্র করে, সুতরাং কি বলেছে জ্যামিতিক চিত্রের কি বলা আছে? জ্যামিতিক চিত্রে ওই নির্দিষ্ট বিন্দুকে ঘূর্ণন কেন্দ্র বলা হয়। বুঝেছে? ওই ওটাকে বলা হবে ঘূর্ণন কেন্দ্র বলা হবে। আর ঘূর্ণন প্রতিসাম্য কি আমরা সংজ্ঞাটা জেনে নিলাম। বুঝেছে? চলো পরে কি বলা আছে? ঘূর্ণন প্রতিসাম্য কোণ, যাকে অ্যাঙ্গেল রোটেশনস সিমেট্রি বলা হয় ইংলিশে। দেখো এর সংজ্ঞাটা হচ্ছে কোনো বস্তু বা জ্যামিতিক চিত্রকে সবথেকে কম যত ডিগ্রি কোণে ঘূর্ণনের ফলে বস্তুটি বা চিত্রটি নিজের সঙ্গে সম্পূর্ণ মিলে যায়, সেই কোণের পরিমাপকে কী বলা হয়? ঘূর্ণন প্রতিসাম্য কোণ বলে। যেমন বর্গাকার আবর্তনের ক্ষেত্রে ঘূর্ণন মনে রাখবে, বর্গাকার আবর্তনের ক্ষেত্রে ঘূর্ণন প্রতিসাম্য কোণ হয় কত হবে? তাহলে বর্গাকার ক্ষেত্রে প্রতিসাম্য কোণ হয় 4টি, সুতরাং 4 দিয়ে আমরা ভাগ করলে কত হবে? কোণ কত হবে? 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। বোঝা গেছে? এখানে মনে করো ঘূর্ণন প্রতিসাম্য কোণের মান 0 ডিগ্রি হয়। মনে রাখবে কী বললাম? ঘূর্ণন প্রতিসাম্য কোণের মান সবসময় 0 ডিগ্রি হয়। 0 ডিগ্রি এর বেশি কিন্তু 360 ডিগ্রি এর কম হয়। কী বললাম? ঘূর্ণন প্রতিসাম্য কোণের মান সর্বদা 0 থেকে 360 ডিগ্রির মাঝে হবে। বোঝা গেছে? আর 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রির ভিতরে অবস্থান করবে। বোঝা গেছে? ঘূর্ণন প্রতিসাম্য কোণ। ঠিক আছে? চলো পরের প্রশ্ন কী বলা আছে? পরের প্রশ্ন বলা আছে দেখো যে ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা কাকে বলবো? কোনো জ্যামিতিক চিত্র সম্পূর্ণ একবার ঘুরে আসতে, অর্থাৎ 360 ডিগ্রি কোণ ঘুরতে যতবার চিত্রটির প্রাথমিক অবস্থানের সঙ্গে সম্পূর্ণভাবে মিলে যায়, সেই সংখ্যাকে বলা হয় কি? ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা বলা হয়েছে। ঠিক আছে? তাহলে ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা বলা হয়। কেমন? তাহলে এর এক্সাম্পলটা একটু দেখে নাও। দেখো এখানে বলা হচ্ছে, দেখো যে এখানে যেমন সমবাহু ত্রিভুজের আবর্তনের ক্ষেত্রে ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা কী হচ্ছে? সমবাহু ত্রিভুজ, আমরা জানি সমবাহু ত্রিভুজটা এরকম হয়। তাহলে এই সমবাহু ত্রিভুজের ঘূর্ণন প্রতিসাম্য দেখো মাত্রা হবে, দেখো কটা মাত্রা সমবাহু ত্রিভুজের আবর্তনের ক্ষেত্রে ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা করা হচ্ছে আমরা দেখে নিচ্ছি। দেখো এখানে আমরা কি 3টে অক্ষ থাকছে, অর্থাৎ 120 ডিগ্রি করে কোণ উৎপন্ন হচ্ছে। 3টি মাত্রা, 3টি মাত্রা হচ্ছে 3টি মাত্রা হবে। কেমন? 3টি মাত্রা হবে, এই 1 2 3, 3টি মাত্রা, অর্থাৎ 3টি মাত্রা কীভাবে হবে? প্রতিটি কোণ কত হবে? 120 ডিগ্রি কোণ করে হবে। প্রতিটি কোণ কত হবে? 120 ডিগ্রি কোণ করে উৎপন্ন করলে এর মাত্রা সংখ্যা কত হবে? 3টি মাত্রা হবে। বুঝা গেছে? অর্থাৎ 360 ডিগ্রিকে আমরা 120 ডিগ্রি দিয়ে যদি ভাগ করি সেক্ষেত্রে কী হবে? তার মাত্রা সংখ্যা বেরোবে। তাই বর্গাকার ক্ষেত্রে আবর্তনের ক্ষেত্রে ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা কীরকম হবে? দেখো আমরা কি দেখতে পাচ্ছি, দেখো এইভাবে যদি বর্গাকার ক্ষেত্রে যদি অঙ্কন করি আমরা, তাহলে এই ক্ষেত্রে দেখো সমানভাবে কিন্তু দুটি বাহু আমরা উলম্ব বা অনুভূমিকভাবে আর উলম্বভাবে অবস্থান করছে। এক্ষেত্রে কটা কোণ উৎপন্ন করছে? 3টি কোণ, 4টি কোণ উৎপন্ন করছে। 4টি কোণ মানে কি? প্রতিটি কোণ 90 ডিগ্রি করে হচ্ছে। তাহলে 90কে যদি আমরা 360কে যদি আমরা 90 দিয়ে ভাগ করি, 360কে যদি আমরা 90 দিয়ে ভাগ করি, তার মাত্রা সংখ্যা বেরোবে। কতগুলো মাত্রা বেরোলো? 4টি মাত্রা বেরোলো। ঠিক আছে? চলো পরের প্রশ্ন কী বলা হচ্ছে? ঘূর্ণন প্রতিসাম্য হয়ে গেছে, ঘূর্ণন প্রতিসাম্য কোণ, ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা কাকে বলে আমরা জেনে নিলাম। তো পরের প্রশ্ন বলা হচ্ছে 4 দাগের, ত্রিভুজের মধ্যমা কাকে বলে? ত্রিভুজের মধ্যমা কাকে বলে? একটি সমবাহু ত্রিভুজের মধ্যমা কটি? একটি সমদ্বিবাহু ত্রিভুজের মধ্যমা কটি? চলো আমরা করে দেখি।
দেখো ত্রিভুজের মধ্যমা দেখো এখানে সংজ্ঞাটা দেওয়া রয়েছে, দেখো ভালো করে। ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোগ্য সরলাংশটিকে ত্রিভুজটির মধ্যমা বলে। এখানে দেখো পাশে চিত্র রয়েছে, এখানে সমবাহু ত্রিভুজ রয়েছে, তো মধ্যমা কোনগুলো দেখো, এখানে মধ্যমাগুলো দেখতে পাচ্ছি। দেখো ত্রিভুজের শীর্ষবিন্দুর সংখ্যা 3টি হচ্ছে, 3টি শীর্ষবিন্দু এ বি সি, 3টি শীর্ষবিন্দু। তাহলে হোয়াই মধ্যমার সংখ্যাটিও 3টি হয়, বুঝেছে? যতগুলো শীর্ষবিন্দু হবে তার মধ্যমা ততগুলো হবে। চিত্রে এবিসি ত্রিভুজের এবিসি হলো 3টি শীর্ষবিন্দু, আর ডিইএফ হলো যথাক্রমে বিসি, সিএ এবং এবি এর মধ্যবিন্দু। পরে এঁকে দেখব ত্রিভুজের মধ্যমা 3টি একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হবে, অর্থাৎ মধ্যমা 3টি সমবিন্দু। এই বিন্দুটিকে ত্রিভুজটির ভরকেন্দ্র বলা হয়েছে। তাহলে মনে থাকবে ত্রিভুজের ভরকেন্দ্র কাকে বলে। তারপরে দেখো, তারপরে একটা প্রশ্ন ছিল, কোন প্রশ্নটা বলো তো, যে সমদ্বিবাহু ত্রিভুজের কি বলা আছে, সমদ্বিবাহু ত্রিভুজের মধ্যমা কতগুলো? দেখতে পাচ্ছি সমদ্বিবাহু ত্রিভুজের মধ্যমা হয় 3টি, আমরা জানি। এখানে দেওয়া আছে, দেখো চিত্র দেওয়া আছে, সমবাহু ত্রিভুজের মধ্যমা 3টি ও বিন্দুতে মিলিত হয়েছে, বুঝে গেছে? তাহলে এখানে ভরকেন্দ্র কোনটা, এই ওটা হবে ভরকেন্দ্র, কেমন? এর কেন্দ্র হচ্ছে একটা, কেমন, ও। আর একে কি বলা হয়, ভরকেন্দ্র বলা হয় কেবলমাত্র সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। কিন্তু আবার দেখো, আবার বলা হচ্ছে যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে দেখো এর মধ্যমা কিন্তু একটি হচ্ছে, এই একটি যদি ভাঁজ করে দেওয়া হয়, দেখো একে অপরের সঙ্গে মিলে যাবে। কিন্তু বোঝা গেছে সমদ্বিবাহু ত্রিভুজের মধ্যমা একটি, এর ভরকেন্দ্র নাই, বোঝা গেছে? তারপরে চলো তারপরে হচ্ছে গিয়ে বিষমবাহু ত্রিভুজ দেখো, এবার একটা XYZ একটা বিষমবাহু ত্রিভুজ, কিন্তু এগুলো প্রতিটি বাহু সমান নয়, বুঝেছো? দেখো আর একটা জিনিস লক্ষ্য করো, যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে লক্ষ্য করো যে প্রতিটি বাহু সমান হচ্ছে, AB BC CA প্রতিটি বাহু সমান হচ্ছে। সুতরাং কি হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে এই ক্ষেত্রে কি হলো না, এই ক্ষেত্রে হচ্ছে মধ্যমা কতগুলো হলো, 3টি হবে, মধ্যমা 3টি হবে। আর দেখো সমদ্বিবাহু ত্রিভুজের দেখতে পাচ্ছি দুটি বাহু সমান হচ্ছে, সুতরাং এর ক্ষেত্রে মধ্যমা কোনটা হবে, একটি হবে। এই বাহুটা যদি ভাঁজ করে দিই, তাহলে কি হবে, এই দুটি বাহু সমান যেহেতু ভাঁজ করে দিই, তাহলে মধ্যমা মিলে যাবে, তাহলে একটা মধ্যমা পাবো। তাহলে এক্ষেত্রে মধ্যমা কতগুলো পাবো, এক্ষেত্রে মধ্যমা কিন্তু 3টি পাবো, অর্থাৎ 3টি বাহু একে অপরের সঙ্গে যদি আমরা দুটি করে যদি ভাঁজ করি, একে অপরের প্রান্ত কিন্তু মিলিয়ে যাবে। কিন্তু বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে দেখতে পাচ্ছি কি, কিন্তু কোনোগুলো বাহু কিন্তু সমান নয়, সুতরাং কী হবে, এর কোনো মধ্যমা পাওয়া যাবে না। তাহলে দেখতে পাচ্ছি আমরা এই একটা মাত্র মধ্যমা পাবে এই দিক দিয়ে। দেখো এই দিক দিয়ে যদি আমরা ভাঁজ করি, জেড আবার XY বাহুর উপর যদি আমরা ভাঁজ করি, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি যে এই প্রান্তটা তো মিলে যেতে পারে, তাহলে এইটুকু আমরা মধ্যমা পেতে পারি, বুঝেছো? এইটুকু আমরা মধ্যমা পেতে পারি, বুঝেছো? আর এইটুকু অংশ কিন্তু ভাঁজ করলে মিলবে না। চলো এর পরের প্রশ্ন কি বলা হচ্ছে, দেখো যে প্রদত্ত চিত্র থেকে একজোড়া অনুরূপ কোণ, একজোড়া একান্ত কোণ আর একজোড়া বিপরীত কোণ লেখো। এই যে চিত্র পাশে রয়েছে AB আর CF পরস্পর সমান্তরাল সরলরেখা, আর সাধারণ ছেদক বা ভেদক হচ্ছে EF, বুঝেছে? তাহলে এখান থেকে তোমরা একজোড়া অনুরূপ কোণ, একজোড়া একান্ত কোণ আর একজোড়া বিপরীত কোণ তোমাদেরকে বের করে লিখতে হবে। দেখো পাশে আমরা লিখে দিচ্ছি, এখান থেকে আমরা একজোড়া অনুরূপ কোণটা কীভাবে বের করছি, দেখো EG দেখো কোথায় আছে, EG হচ্ছে, আর EGB লিখবে ইকুয়ালস টু, এইভাবে লিখবে, আমি যেভাবে লিখছি এইভাবে তোমরা লিখবে, EGB দেখো EGB কোণ ইকুয়ালস টু একান্ত লিখবে, অনুরূপ লিখবে, অনুরূপ GHC বলবো কি, অনুরূপ GHC কি লিখবে, তা কি লিখলাম আমরা, GHC কোনটা, জি বলো তো, এই GHC এই কোণটা কি হলো, এই কোণের একান্ত কোণটা হবে অনুরূপ, এই কোণের অনুরূপ কোণটা হবে, এই কোণটা হবে, বুঝেছে? অর্থাৎ কোন বলা হলো, তাহলে এখানে প্রথম লিখেছি EGB অনুরূপ কি বলবে, EGB অনুরূপ GH কি হবে, GHD, এই কোণটা হবে না, GHD এই কোণটা হবে, এই কোণের অনুরূপ কোণটা হবে, এটা হবে। অর্থাৎ EGB কোণের অনুরূপ কোণটা হবে, এই কোণ হবে, ঠিক আছে? এই কোণটা হবে না, তাহলে এটা হচ্ছে অনুরূপ কোণ। তাহলে G কোণ আর H কোণ, অর্থাৎ কোণটা EGB কোণ আর EGD কোণ হবে, এটা D কোণ হবে,
সি কোণ হবে না, ডি কোণ হবে। তাহলে ই এইচ জি কোণ হচ্ছে কি অনুরূপ কোণ। তাহলে ই জি বি ইকুয়ালস টু অনুরূপ জি এইচ ডি কোণ, এটা হচ্ছে অনুরূপ কোণ। এরপরে বলা হচ্ছে একান্ত কোণ। অনুরূপ কোণ আমরা পেয়ে গেলাম। অনুরূপ কোণ বলতে একজোড়া অনুরূপ কোণ হয়ে গেছে। এবার একান্ত কোণ লেখো। আবার একজোড়া একান্ত কোণ দেখো, একজোড়া একান্ত কোণ বলেছে এ, দেখো এ জি এইচ, এ জি এইচ, এই কোণটার কথা বলা আছে, এই কোণটা। অর্থাৎ এ জি এইচ কোণ ইকুয়ালস টু একান্ত কোণটা হবে একান্ত, এই কোণের একান্ত কোণ কোনটা হবে বলতো? এই কোণের একান্ত কোণ হবে জি এইচ, জি বলবে জি এইচ ডি, জি এইচ ডি, এই কোণটা। এই কোণ একান্ত কোণটা হবে এই কোণ। এই কোণের একান্ত কোণ কোনটা হবে? এই কোণ হবে। অর্থাৎ জি এইচ ডি কোণ। বুঝছে? তাহলে একান্ত কোণগুলো বুঝতে পেরেছো? এই জোড়াগুলো কি হচ্ছে? এক পাশে অবস্থিত এই কোণগুলো হচ্ছে কি অনুরূপ কোণ, আর এই কোণে বিপরীত কোণ কোনটা হবে? এটা হচ্ছে একান্ত কোণ হবে। আর এক জোড়া কি বলা হচ্ছে? এটা কি একান্ত কোণ হয়ে গেল, এটা কি বিপরীত কোণ। তাহলে বিপরীত কোণ কোনগুলো হবে? দেখো ইজি এ, দেখো ইজি এ, এই কোণটা লক্ষ্য করো, ইজি এ। তাহলে ইজি এ কোণ ইকুয়ালস টু বিপ্রতীপ কি কোণ হবে? তাহলে বিজিএইচ, কি হচ্ছে? বিজিএইচ, এটা হচ্ছে বিপরীত কোণ। তাহলে এই কোণে বিপরীত কোণ কোনটা হবে? এই কোণটা হবে। ওই এর নাম কি দিবে? বিজিএইচ। তাহলে এই কোণের বিপরীত কোণ যদি এটা হয়, নিশ্চয়ই ইজিবি আর এজিএইচ, এই কোণটাও বিপরীত কোণ হবে। এই কোণের বিপরীত কোণ কোনটা হবে? এই কোণটা হবে। বুঝেছে? আবার অনুরূপ কোণ কোনগুলো পেলাম আমরা? ভেদকের এক পাশে অবস্থিত কোণগুলোকে কি বলা হয়? অনুরূপ কোণ বলা আছে। এই কোণের অনুরূপ কোণ কোনটা হবে? এই কোণটা হবে। আবার এই কোণের অনুরূপ কোণ কোনটা হবে? এই কোণটা হবে। বোঝা গেছে? আবার বলা আছে এই কোণের বিপরীতে কোণ এই কোণ হবে, আবার এই কোণের বিপরীতে কোণ কোনটা হবে? এই কোণ হবে। আবার এই কোণের বিপরীতে কোণ কোনটা হবে? এই কোণ হবে। অর্থাৎ সিএইচজি কোণ বিপরীত এফএইচডি কোণ, এই কোণটা হতে পারে। বোঝা গেছে? চলো পরের প্রশ্ন কি আছে দেখে নিই আমরা এক জোড়া করে অনুরূপ কোণ, একান্ত কোণ আর বিপরীত কোণ আমরা পেলাম। তাহলে পরের প্রশ্ন কি বলা আছে? দেখো পরের প্রশ্ন রয়েছে তোমাদের বলা হচ্ছে এখানে স্তম্ভ চিত্র অঙ্কন করতে বলছে। গল্পের বই পড়ে নিজের দ্বিস্তম্ভ, আর দ্বিস্তম্ভ লেখচিত্র অঙ্কন করতে হবে। দ্বিস্তম্ভ চিত্র অঙ্কন করবে। আর দুটো রয়েছে, দুটোর মধ্যে তোমরা যে কোনো একটা, তোমরা দুটোই প্র্যাকটিস করবে। তোমরা আগের ক্লাসে প্র্যাকটিস করেছো, আগের ইয়েতে সেমিস্টারে তোমরা অবশ্যই এগুলো পারবে। তোমরা যারা পারবে না, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি দ্বিস্তম্ভ লেখচিত্র করে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে? কোনো অসুবিধা হবে না। চলো আজকে তোমাদের সপ্তম শ্রেণীর 4 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করলাম। তো এরপরে ক্লাসে আমি তোমাদের জন্য নিয়ে আসবো 5 নম্বর মডেল স্কুলটা। চলো আজকের এই পর্যন্ত, তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে।